উনি আর কেউ নন, শ্রীমতী মিমি মজুমদার, এবং আমার সামনে বিশিষ্ট জনেরা, এখানে বিশিষ্ট বলবো না, অল দ্য ইন্টেলেকচুয়াল এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনারা এখানে যারাই আসেন বেশিরভাগই মোস্ট প্রবাবলি আগরতলা, কাজে ত্রিপুরার থেকেও হয়তো বা কেউ যদি এসে থাকে তো অবশ্যই স্বাগত। ইন্টেলেকচুয়াল মানেই আমরা সব বুঝি যে তাদের চিন্তা ভাবনা, তাদের মানুষের জন্য কিছু ভাবনা, এগুলো ইন্টেলেকচুয়ালদের মধ্যে আছে এবং প্রভাবিত করে, সাধারণ মানুষদের প্রভাবিত করে। এই কারণেই কিন্তু আপনাদের সাথে আজকের এই মত বিনিময় সভা। এখানে অনেকে অনেক মত বিনিময় করেছেন, আমরাও শুনেছি, উত্তরও এখান থেকে আপনারা দিয়েছেন। আমি একটা কথাই বলবো যে আমার এত মানে মার পেচের কোনো বিষয় নাই, খুব সহজ সরলভাবে যেটা আমরা দেখেছি ছোটবেলার থেকে, রাজনৈতিক যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে আমরা 2018-র আগেও ভাবতে পারিনি যে কোনোদিন এই ধরনের একটা মানে অবস্থান ত্রিপুরাতে আসবে। 2016-তে আমি জয়েন করেছিলাম। আমার 1 বছর আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, ওনাকে আমি দেখতাম, তো দেখে দেখে শেষ পর্যন্ত জয়েনই করলাম। তো জয়েন করার পরে কোনোদিন ভাবি যে কোনোদিন মুখ্যমন্ত্রী হব, কিন্তু এটুকু বুঝতাম যে শান্তি রাখতে হবে এবং আমাদের এখানে ট্রাঙ্কুইলিটির খুব প্রয়োজন ছিল। আমরা দেখেছি, সিপিএমকে আমরা দেখেছি, একটা অদ্ভুত এদের যে ফিলোসফি, সেই ফিলোসফিকে কোনো অবস্থায় আমরা মানতে পারতাম না। 70 দশকে আমার মনে আছে স্কুলে যেতাম, হঠাৎ করে স্কুলে গিয়ে দেখলাম ধুম করে একটা বোম ফুটলো। কি হলো দেখলো, বলে কাগজে বোমা, এটার নাম। কিন্তু কি কাগজে বোমা ভাই? বলে না, এটা আসল বোমা না, কিন্তু এই কাগজে বোমাতেও সেই দাগ শুকায়নি, তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, কি হবে এগুলো করে। মাথা হেড করে ওরা বিধানসভায় বসেছিল, আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নিয়ে যাবেন এখানে। এখন দেখুন ওনারা একই মানে এটাও দেখে যেতে হলো যে সিপিএম এর ঘর থেকে, সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, এটা আমাদের দেখে যেতে হবে। এই যে একটা অশুভ জোট, এই কারণে বলছে। কিন্তু এখন একটা মজার জিনিস, আপনারা নিশ্চয়ই, আপনারা সবাই ইন্টেলেকচুয়াল ক্লাস, আপনাদের নিজেরাই সেই ইন্টেলেক্ট দিয়ে বোঝার চেষ্টা নিশ্চয়ই করেছেন, যে এখন কিন্তু ওরা লজ্জাবোধ করে যে নিজেকে বলতে যে কংগ্রেস এবং সিপিএম জোট, একটা শব্দ এখন বানিয়েছে ওরা, INDIA, ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া জোটের লোক, এর জন্য আমরা এখন আর কংগ্রেস সিপিএম জোট বলে না, আমরা ইন্ডিয়া জোটের লোক। টুপিও দেখলাম কালকে পাল্টে গেছে, সেই লাল ফ্ল্যাগও নেই। এটা অদ্ভুত এক ফ্ল্যাগ, আবার কি কোথা থেকে আনলাম আমি জানি না। মানে কি বলবো ওদের, ওরা স্বামী বিবেকানন্দ বলছে যে বন্ড স্বামী, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে কি না বলেছে বলুন। স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাইকে এখন এইভাবে ওরা মানে একের পর এক, এবং ঐতিহাসিক ভুল ওরা করেছে, সত্যি ওদের জন্য দুঃখ লাগে। আর একটা জিনিস আমি দেখেছি, নিশ্চয়ই আমার সাথে আপনারা একমত হবেন, মিথ্যাকে কিভাবে সত্যি করতে হয়। এই যে গোয়েবলস সাহেবের যে হিটলারকে ওনারা পছন্দ করেন না, কিন্তু হিটলারের যে সচিব, প্রচার সচিব, ওনার যে মানে বলে একটা মিথ্যাকে বারবার বলতে থাকবে, সেটাকে কি সুন্দরভাবে বলে ওরা, আর বলার স্টাইল কি, মানে এর জন্য ডেলি যে ট্রেনিং নেওয়া, অদ্ভুত। আমরা কিন্তু তাতে, বা আমার মতো এরকম সাধারণ মানুষ প্রভাবিত হতাম, হয়তো ওরা ঠিকই বলছে। এবং 35 বছরের রাজত্বে, মাঝে মাঝে রাজীব বাবু মাঝে মাঝে বলেন 25 বছর রাজত্ব, উনার বয়স থেকে হয়তো 25 বছর দেখেছেন, কিন্তু আমরা কিন্তু 35 বছর দেখেছি। বারবার আমার দুঃখ লাগে যে আর 25 বছর কেন বলেন না। মানে 35 বছরের রাজত্বে এমন অবস্থা করে দিয়েছে ত্রিপুরা। আর মাঝখানে 5 বছর মানুষ চেয়েছিল যে কংগ্রেস আসুক, একটা সাবস্টিটিউশন চেয়েছিল, কিন্তু আমরা তো বিভীষিকা এখনো মনে আছে, প্রায় 5 বছর যে কাজ করলো মানুষ, এবং তাদের জন্য খুব ভালো হয়েছে এটা। এই আমরা যখনই কোনো ইলেকশন আসতো, একটা ভাঙা রেকর্ড সবসময় বাজাতো ওরা, এবং ওই ভাঙা রেকর্ড দিয়ে বারবার আসতো, কোনো সাবস্টিটিউশন। সেটা কি হলো, যখন মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন আসলো প্রধানমন্ত্রী হয়ে, তারপর কিন্তু আস্তে আস্তে সারা মানে যারা ইন্টেলেক্টরা তারাও কিন্তু বুঝতে পারছেন না, এখনই মনে হচ্ছে যে একটা প্রকৃত পক্ষে এই দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা মানে উপরওয়ালাই সব ঠিক করে রেখেছে। নরেন্দ্র, আমরা সবাই জানি বিশ্বগুরুর যিনি আমাদের বিবেকানন্দ, যে নরেন্দ্র নামে আমরা সবাই জানি, সবাই আমরা বলিও, সেই দিনটা চলে আসে আমাদের ভিতরেও, কিন্তু আস্তে আস্তে আস্থা বিষয়টা সেটা চলে এসছে।
সেই আস্থার উপর ভিত্তি করে আমরা সবাই আস্তে 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 করে আমরা সবাই ঢুকলাম। তখন বিপ্লব বাবু ছিলেন, ওনার সাথে একদিন আমি স্যাটারডে, আমার মনে আছে স্যাটারডে গিয়ে আমি ওনার চেম্বারে গেলাম, গিয়ে বললাম আমি তো, একদিন উনি আমাকে ফোন করলেন, টেলিফোনে ফোন করে বললেন যে আপনাকে ওই ডক্টর সেলের দিল্লিতে একটা নাম পাঠাতে হবে, আপনার নাম দিয়ে দিচ্ছি। আমি বললাম আরে কি বলছেন এটা, কারণ আমরার মতো লোক, আমরা বড় বড় ইন্টেলেকচুয়াল বা যাই বলুন মানুষ, কিন্তু আমরা বড় নিজেদেরকে আলাদা ভাবি, কিন্তু আমরা পলিটিক্সকে কিন্তু খুব ভয় পাই, এই হচ্ছে আমাদের সমস্যা। তো যখনই বলছেন উনি, আমি বললাম আরে না না, বুঝতে হবে, চিন্তা করতে হবে, আর চিন্তা করতে করতে ওই আর কোনোদিন হবে না। তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে দিয়ে দিন নামটা। তো পরবর্তী সময়ে দেখি কোনো খবর টবর নেই। তো একদিন গিয়ে স্যাটারডে আমার চেম্বার বন্ধ থাকতো, গেলাম, বলে যে কালকে আপনি জয়েন করতে পারবেন। আমি বললাম কালকে জয়েন করবো, তো আগে কি জয়েন করলাম আমি, আগে তো আমি নামটাই দিয়েছি। বলে না না, কালকে আপনার জয়েন করতে হবে। তো যাই হোক, যখন বললো যে সানডে নেক্সট ডে, এই খবর পেয়ে যাদের নাম একটু আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, এই খবর পেয়ে সাথে সাথে ফোন, সারা বছর খবর নেই, সারা বছর বছর ধরে খবর নেই, ফোন করে জিজ্ঞেস করছে আরে আপনি শুনলাম জয়েন করছেন, টিভির মধ্যে স্ক্রল করে আসছিল নাম, আরে একদম যাবেন না, কালকে আপনাকে তৃণমূল কংগ্রেস করতে তখন, ওরা তো এক একবার এক একটা পার্টি করে তো তৃণমূলে, তো বলছে এখানে আপনি একটা বড় একটা পজিশন দেবো। আমি বললাম আমি তো কথা দিয়েছি ওখানেই যাবো আমি। তো বললে না না। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই অল্প বিস্তর এখানে যারা আছেন, আমি নিশ্চিত সবাই কিন্তু ভুক্তভোগী। ত্রিপুরা এখন একটা শান্তির জায়গায় এসছে। আমরা বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পরে আজকে 2014-এর আগে এবং 2014-র পরে এই ভারতবর্ষে কি আগে ছিল এবং 2014-র পরে কি ছিল, একটা রিসার্চ হবে, সবাই রিসার্চ করবে, একবার দেখবেন পিজি, অনেকে ওদের ডক্টরেট পাবে, এটা হবে এটা আগে। এবং উনি আর কেউ নন, শ্রীমতী মিমি মজুমদার, এবং আমার সামনে বিশিষ্ট জনেরা, এখানে বিশিষ্ট বলবো না, ত্রিপুরা এখন একটা শান্তির জায়গায় এসছে। আমরা বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পরে আজকে 2014-এর আগে এবং 2014-র পরে এই ভারতবর্ষে কি আগে ছিল এবং 2014-র পরে কি ছিল, একটা রিসার্চ হবে, সবাই রিসার্চ করবে, একবার দেখবেন পিজি, অনেকে ওদের ডক্টরেট পাবে, এটা হবে এটা। এত জিনিস, এত মানে সাধারণ, মানে আপনারা ভাবুন, কিছুদিন আগে বিশ্বকর্মা পূজার দিন উনি ঘোষণা করলেন যে 18টা শ্রেণীর বিশ্বকর্মা উনি এটা যোজনা আনলেন। ভাবা যায় কোনোদিন 13,000 কোটি টাকার একটা মানে স্কিম এনেছেন, যে যাদের কথা কোনোদিন কেউ ভাবেনি, সাধারণ মানুষের কথা। আজকে কৃষক সম্মান নিধি বলুন, আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, আমাদের প্রতিটা ঘরে বিজলি পৌঁছাতে হবে, আমাদের নলসের জল, এগুলো তো কেউ ভাবেনি। এই যে বিষয়, হয়তো আপনার ওয়েল টু ডু ফ্যামিলি, কিন্তু আপনি নিশ্চয়ই আমরা বুঝি, আরে এই কথাগুলো তো কেউ বলেনি, গরিব মানুষদের কথা তো এইভাবে বলেনি। আগে আমরা নিজেরা দেখতাম, আমি নিজে আমার আমি দেখেছি, ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে ওরা ডিভাইড অ্যান্ড রুল, যেগুলো বিদেশ নীতি ছিল, এরা কমিউনিজমের নাম দিয়ে নিজেরাই কিন্তু এগুলো ওরা সবসময় করতো। ডিভাইড অ্যান্ড রুল, মালিকের সাথে কর্মচারীর ডিফারেন্স করো, শিক্ষকের সাথে টিচারদের ডিফারেন্স করো, বিভিন্ন জায়গায় কর্মচারীদের সাথে, বিশেষ করে যারা আমাদের শ্রমিক ভাইয়ের আছে, শ্রমিকের সাথে মালিকের ডিফারেন্স করো, সমস্ত জায়গায় ওরা ডিভাইড অ্যান্ড রুল করে করে, খণ্ড বিখণ্ড করে, এর মধ্যে ওরা রাজ করে। কিন্তু যে নেতাটা এসছে, আমি নিজে আমার ব্যক্তিগত জীবন আমি দেখেছি, ওর কিন্তু সেই রকম কিন্তু এলেম নেই কিছু, কিন্তু একটা কথা আছে, বারবার এক কথা বলতে বলতে গাদাও নাকি অনেক সময় ঘোরা হয়। তো এইসব লোক নেতাও আমার দেখা আছে, মানে এই ঘোরার লোকগুলোকে আমি দেখছি, যে যারা শ্রমিক ওরা না খেয়ে মরে গেছে, আর মালিক তো মানে তার দোকানই বন্ধ করে দিয়েছে, সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিয়েছে, আর ওই যে নেতা কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এইসব আমাদের চোখে দেখা। ওরা আমাদের এখানে ইন্টেলেকচুয়ালদের খুব দুঃখ লাগে, যারা ইন্টেলেকচুয়াল, আমি বারবার বলবো, সমস্ত ইন্টেলেকচুয়ালরা আসলে পলিটিক্সে আসা উচিত। যারা নিজেদের ইন্টেলেক্টের অর্থই না যে কেউ ইঞ্জিনিয়ার বা পিএইচডি করেছে, এরকম না, যে যে জায়গায় আছে, একটা শিক্ষক ইন্টেলেকচুয়াল, একটা আপনার যিনি চুল কাটছেন সেও কিন্তু ইন্টেলেকচুয়াল, কারণ মানুষ ওর কথা শুনে। একজন মানুষ আস্থা খুঁজে সমাজের মধ্যে। অনেক সময় আমরা অনেক সমস্যার সাথে যখন ভুগি, আমরা যাই যে এই লোকটার কাছে যদি যাই, হয়তো উনি আমাদের উপদেশ দিবেন, বুঝাবেন, আমাদের ডাইরেকশন দিবেন, যেটা অনেকে খুব পড়াশোনা ব্যক্তি সেটাও দিতে পারবে না। আমরা একটু এই পলিটিক্স থেকে একটু দূরে থাকি, এতে কিন্তু সমাজের আলটিমেটলি ক্ষতি হয়।
আমরা যদি সবাই মিলে অন্তত ওকে ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলিও যদি আপনারা আজকে এখানে মত বিনিময় করলেন, আপনারা কিন্তু আসলে পলিটিক্স নিয়ে আপনারা ভাবেন, কিন্তু আমি জানি না বা আমরা জানি না আপনি যে পলিটিক্স নিয়ে ভাবেন। তো এটা তো এখানে এসে মানে সেই কনভার্জেন্স হয়ে এটা যদি আমাদের পার্টি বা আমাদের সমাজের যদি এটা লাভ হয়, নিশ্চয়ই আপনার আসা উচিত। আমি এই কথাটাই বলবো যে 2023-এর ইলেকশনের সময় আপনাদের মধ্যে অনেক লোকের মধ্যে আমি দেখেছি যে একটা মানে দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন, হয়তো বা কি জানি কি হবে, কংগ্রেস বোধ আবার চলে আসবে, এই শুভ জুট বোধ আবার চলে আসবে। কিন্তু বারবার আমরা বলেছি কোনো চান্স নেই, কোনো চান্স নেই। কারণ প্রধানমন্ত্রীজি এমন এক ব্যক্তি যে একটা আস্থার বিষয় যাকে বলে, আমরা এর মধ্যে দেখলাম, আমি সব জায়গায় বলি সারা ভারতবর্ষ এখন রামময় হয়ে গেছে। একদিকে আমাদের নিরাপত্তার দিক দিয়ে উনি আমাদের ঠিক রেখেছেন। আজকে সার্জিক্যাল স্ট্রাইক, আমাদের এয়ার স্ট্রাইক থেকে আরম্ভ করে ডোকালামের ঘটনায় বলুন, আজকে নিরাপত্তার দিক দিয়ে আজকে সমস্ত আর্মি যারা আছেন তারা কিন্তু এখন অনেক বেশি আমাদের যে ধরনের মানে আর্মামেন্টেরিয়াম এনেছে অনেক বেশি সুরক্ষিত। আরেক দিক দিয়ে ধার্মিকভাবে আমাদের কিভাবে একটা নাস্তিকের যে একটা পরিবেশ সৃষ্টি করেছিল তার থেকে বেরিয়ে এখন একটা যতক্ষণ ধরে আপনার যার যার ধর্ম যার যার কাছে, আমরা অনেককে অনেকভাবে আমরা মানে আমাদের বিভিন্ন ধর্মীয় আমরা চিন্তা ভাবনায় আমরা মানুষ, কিন্তু সবার ধর্মের কে সম্মান দিয়ে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এখানে রামলালার এবার যে 22 তারিখ জানুয়ারিতে যে প্রাণ প্রতিষ্ঠা করলো, সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি, বিভিন্ন সম্প্রদায়ের লোকও সেদিন গিয়েছিল। এমন একটা অবস্থা মানে চারিদিকে যে বিষয় দেখলাম আমি, বিশ্বকর্মা পূজার সময় যে শ্রেণী বললাম 18টা শ্রেণীর কথা চিন্তা করছেন, কৃষকদের কথা চিন্তা করছেন, আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা করছেন, খেলাধুলার ব্যবস্থা। আগে তো খেলাধুলার মধ্যে রেজাল্টই আসতো না, এখন অলিম্পিকে গেলে পারা অলিম্পিক গেলে এশিয়ান খেলা হলে সেখান থেকে মেডেলের পর মেডেল আসছে। তো দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, G20 হয়েছে, জম্মু এন্ড কাশ্মীরের 370 ধারা কেউ কোনোদিন ভাবেনি যে এরকম হিম্মতওয়ালা কেউ পাবে। 370 ধারা বিলুপ করেছেন, 35-এ বিলুপ করেছেন। আজকে জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে আমরা ধরে নিতাম এইভাবেই বুঝি জীবন, কিন্তু ওরা এখন বলছে যে আমাদের মনে হচ্ছে এখন আবার নতুন ভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছেন যে এক দেশের মধ্যে দুইটা প্রধান, দুটো বিধান এবং দুটো প্রধান দুটো নিশান, এই যে 3 রকমের যে কথা উনি বলছেন নেই চ্যালেঞ্জে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী এসে সেই কাজটা করলেন। মানে আমাদের এখানে এক একটা ইন্টেলেক্টুয়াল, পণ্ডিত দীনদয়ালজির কথা যদি আমরা বলি, জীবনে কোনোদিন সেকেন্ড হননি, গরিব করে, অথচ কত কিছু দিয়ে গেছে। ওনারা যদি ভাবতেন যে না আমরা শুধু নিজের আয়ের জীবনযাপন করব, তাহলে এদের থেকে শিকার আছে। বারবার আমি এই কথাটাই বলি, যারা আপনারা এখানে ইন্টেলেকচুয়ালরা আছেন আপনারা দেখছেন বুঝছেন, তারপরে অনেক সময় বলবেন যে এই জিনিসটা হচ্ছে না। আসলে এটাও বুঝতে হবে আমরা কি কি করছি, সেটাও বোঝার প্রয়োজন আছে। এখানে ডক্টর রায় যেমন বলেছে যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, বারবার মানে ক্যাটাগরিক্যালি আমি বলছি এখানে কোনো ডিফারেন্স নেই। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কায়দায় হবে, খালি কার্ডটা খালি পরিবর্তন হবে, আদারওয়াইজ সব কিছু এক থাকবে। এবং যেখানে যেখানে যে সুবিধা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যেখানে যেখানে মানে এমপ্যানেলমেন্ট আছে সেটাই থাকবে। হয়তো বা শুরুতে একটু প্রবলেম হবে, কিন্তু আজকে দেখুন আমাদের হসপিটালে আজকে বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা চেষ্টা করছি এগুলোকে স্ট্রেংথেনিং করার। এখন আপনাদের সাথে এই যে আজকে কিন্তু আমাদের একটা ইন্টারেকশন হলো, প্রধানমন্ত্রীজি এত সুন্দর একটা জিনিস করলেন। দেখুন যে মন কি বাত অনুষ্ঠান, প্রধানমন্ত্রীজি জানেন যে আমি মানুষ বা আমরা যারা জনপ্রতিনিধি যখন মানে বিভিন্ন চেয়ারে আমরা বসি তখন মানুষ থেকে কিন্তু কাজের কারণে অনেকটা দূরে সরে যায়। প্রধানমন্ত্রী সেটা করেননি। মন কি বাত অনুষ্ঠান আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গার মধ্যে কোনো রাষ্ট্রপ্রধান এই মন কি বাত অনুষ্ঠান করে কিনা আই মিন ডাউট, হয় না, হবে না। উনি এবং এটাও রিসার্চ হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি এটা মন কি বাত প্রতি রোববারে উনি যদি করেন, প্রতি লাস্ট সানডে অফ দ্য মান্থ, সেখানে দেখুন উনি মানুষের সাথে কথা বলছেন, মানুষের সাথে যাতে কি সমস্যা 4-5 জন লোকের সাথে কথা বলছেন, এতে কিন্তু উঠে আসে যে আসলে কি এই যে ইন্টারেকশন, আপনাদের সাথে ইন্টারেকশন আমার মনে হয় আমাদের প্রায়শই করা উচিত। অনেক কিছু আপনাদের থেকেও শেখার আছে, ইন্ডিভিজুয়ালি না এসে একটা টাইম বসে, কারণ সময়েরও বিষয় আছে। নিশ্চয়ই আমরা প্রধানমন্ত্রী যে মার্গদর্শন বারবার দেখানো আমাদের সেই বিষয়
আরে রাজনীতি করতে গেলে বেশি পড়াশোনা মোটা মোটা বইয়েরও প্রয়োজন হয় না, একটা হিউম্যান টাচের বিষয় খালি দরকার। এখানে যারা সঙ্গীত প্রিয় লোক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এখানে আমাদের প্রত্যেক মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে এই কথাটা, যে যখন মানে প্রাক্তন আরেক মুখ্যমন্ত্রী মানিক সরকার আমাকে অনেক সময় বলেন যে অনেক জায়গায় বলেন যে মানিক সরকার আমার নাম বলেন, তা আমি বলি নামে জমে টানে অনেক সময়। তো যাই হোক, আমি উনাকে যখন আমার কিছু লোক গিয়ে বললেন না এতবার উনাকে ট্রান্সফার করেন, তো একবার গেল ট্রান্সফারের সময় এতবার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেন, তো এরপরে গেলাম মেডিকেল কলেজে গেলাম, ওনাকে ডিমোশন করে দেন। তো না, উনি তো সব ঠিক আছে, ভালো ডাক্তার, ভালো ভালো লোক, কিন্তু উনি অপোজিট পোলের লোক। এই যে অপোজিট পোল, এটা কোনো কথা হলো? আমরা কি সাধারণভাবে থাকতে পারি না? আমরা কি এখন অসাধারণ? তো এই অসাধারণ করার জন্য ওনারা এইরকম সাধারণ মানুষ, অনেক মানুষ চাই যে আমি মানে মুক্তভাবে আমার মুক্ত যে চিন্তাধারা সেটা আমি প্রকাশ করবো, আমি আরামে থাকতে চাই, এবং বেশিরভাগ লোক এটাই করা উচিত। এবং যারা নেতা হবে এইসব লোকদের প্রতিনিধিত্ব করে আমরা এখানে থাকতে চাই, এবং সেটা কিন্তু আমরা চেষ্টা করছি। সবকিছু 100% হবে সেটা না। এখানে আমাদের মিস্টার দেববর্মা মহোদয়, রিটায়ার্ড টিসিএস অফিসার, উনি বলেছেন যে সমস্যা সমাধানের যে বিষয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কোনো সময় মণিপুরে একটা ঘটনা দেখুন, সামান্য একটা ঘটনা থেকে আজকে কি হয়ে গেল। বারবার আমরা চিন্তা করছি যে আমাদের সাথে আইপিএফটি আমাদের সাথে আছে, ত্রিপুরা মথা মাঝে মাঝে আন্দোলন নিয়ে অনেক সমস্যা হয়েছে, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়েছি। আমরা সেন্ট্রালের সাথে কথা বলেছি, আজকে শান্তি। ওনারাও বুঝেছেন যে প্রধানমন্ত্রী ছাড়া কোনো অবস্থায় জনজাতিদের উন্নয়ন সম্ভব নয়, কোনো দিন সম্ভব না। আমি তো আরেকটু সামনে মানে এক ধাপ এগিয়ে গিয়ে বলি যে জনজাতিদের উন্নয়ন যদি না হয় ত্রিপুরা উন্নয়ন হবে না, কারণ এগুলো ওনার থেকে শেখা। প্রধানমন্ত্রীজি বলেন হর ঘর তিরঙ্গা, শুনেছেন কখনো হর ঘর তিরঙ্গা? আর এটা কি, আমরা তো আগেও তো ফ্ল্যাগ উড়িয়েছি, সবাই আমরা উড়িয়েছি ফ্ল্যাগ, কিন্তু এই যে একটা দেশাত্মবোধের ভাবনা, যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, তাদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করার এই যে একটা অভিনব একটা চিন্তাধারা, সেটা আমরা সবাই করেছি। ভাবুন তো, 75 সীমান্ত গ্রাম বিরোকানা, কোনদিন শুনেছেন এগুলো? 75, এই যে ইন্টেলেক্ট কাকে বলে প্রধানমন্ত্রী শিখিয়েছে। 75 সীমান্ত গ্রাম বিরোকানা, আমরা নিজেরাও গেছি বিভিন্ন জায়গায়, ত্রিপুরার 75টা জায়গায়। সেখানে স্বাধীনতার আগে যে নামগুলো আমরা পেয়েছি, বা স্বাধীনতার পরেও অনেক বিএসএফ আর্মি আমাদের ত্রিপুরারই ছেলে, টিএসআর বা পুলিশে তাদের প্রাণ বলিদান হয়েছেন, তাদের নাম আমরা খোদাই করে সেই গ্রামের মধ্যে আমরা রেখেছি। সেটা একমাত্র প্রধানমন্ত্রীদের জন্য। তাদের মানুষ, নেক্সট জেনারেশন আছে যে তারা দেখবে। আমরা মাটিতে হাঁটি ডেইলি, অথচ এই মাটির সম্পর্কে আমরা জানি না। মাটির উপর আমরা আমাদের মাদারল্যান্ড বলি সারা পৃথিবীর মধ্যে। আমি শুনেছি, আমি জানি না অন্য জায়গায় মাদারল্যান্ড আছে কিনা, ভারতবর্ষ একমাত্র মাদারল্যান্ড হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। বলেছে না, এই মাটি নিয়ে যেতে হবে কর্তব্য পথে, মেরে মাটি মেরা দেশ। ভেবেছেন? আমি জানি না, আমি তো জানিনি কোনোদিন। আমরা একসাথে মিলে গেছি, ওনার সাথে মানে সুরে সুর মিলিয়েছি আমরা। সেই মাটি বিসি জিপি সেখান থেকে মাটি নিয়ে নগর পঞ্চায়েত, আমাদের যে মিউনিসিপ্যালিটি, সমস্ত ব্লক থেকে আমরা 58 ব্লক আছে +1 এএমসি নিয়ে সেই মাটি এখানে কি বলছেন উনি, অমৃত বাটিকা, যে অমৃতকাল যেহেতু চলছে, অমৃত বাটিকা তৈরি করতে হবে আমরা সেক্রেটারিয়েটের সামনে, এবং সেখানে বলছে কি ইন্ডিজিনাস যে গাছ আছে সেই গাছগুলো সেখানে লাগাতে হবে, এবং বাকি যে কলস নিয়ে সেটা আমাদের যারা কার্যকর্তারা আছে সেই দিল্লিতে গেছেন, সেখানে কর্তব্য পথে সেই সারা ভারতবর্ষের মাটি গেছে। আপনারা ভাবুন কোন জায়গায় উনি চিন্তা ভাবনা করেন। আমরা এগুলো মানে বোঝার বিষয় যে প্রতিটা কথার কি ইম্পর্টেন্ট, কত মাহাত্ম্য। এরকম অজস্র জিনিস আছে। মে চৌকিদার হুঁ, আরে মে চৌকিদার, এটা আবার কি? আমরাও হ্যাশট্যাগ করে মে চৌকিদার হুঁ, কিন্তু এই ভিতরে আস্তে আস্তে আমাদের ভিতরে চলে আসছে মে খুদ ভি নিয়ে খাऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। অদ্ভুত এই যে দর্শন, মানে সত্যি ভাবা যায় না। আমরা নিজেও বলছি আজকে আমি খেতে দেব না, আমি নিজেও খাবো না, অন্যদেরও খেতে দেবো। আগে আমরা দেখতাম সমস্ত যখন ইউপিএ গভর্নমেন্টের সময় খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এটা আমরা নর্মালি ধরে নিতাম
আর আমরা যারা ইন্টেলেকচুয়ালরা আছি আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই, প্রতিবাদের ভাষা নেই, কোন জায়গা থেকে কি করবো। যারা সাংবাদিকরা আছে হয়তো দু চারটে কথা বলেন, কিন্তু সেই দিয়ে হবে না। আমি এখানে যখন এই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার আগে একবার মনে হয়েছিল এই সরকারকে উল্টে ফেলে দেবো, তো এখানে সিটিজেন ফোরাম নামে আমিও যোগদান করলাম, কিন্তু গিয়ে দেখলাম কিছুই হবে না। ওই সিটিজেন ফোরাম দিয়ে কিছু লাভ হবে না। একমাত্র পলিটিক্যাল স্ট্রেংথ, সত্যি একটা বিরাট পাওয়ার, এটা সাধারণ মানুষের জন্য যদি কিছু করতে হয়, পলিটিক্যাল প্ল্যাটফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি পাওয়ারফুল একটা মানে স্টেজ আমি বলবো। কিন্তু সেটা দেখতে হবে যে এই যে রাজনৈতিক, অনেকে আছে রাজনৈতিক যে মানে সেটাকে যে মিস ইউজ করা, সেটা আমরা দেখে ফেলেছি অলরেডি। টেস্টেড 35 বছর 5 বছর। এর আগে সত্যিকারের অর্থে কিন্তু কমিউনিস্টরা ছিল, এর আগে সত্যিকারের অর্থে কমিউনিস্ট ছিল, কংগ্রেস ছিল, যেটা আমাদের বিপ্লব বাবু একটু আগে বলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে আমাদের 1977-78-এ যখন উনাকে এই মুখ্যমন্ত্রীকে এই আমাদের সুকুমার সেনগুপ্ত বাবুকে হটিয়ে ওনারা সিএফডি পরবর্তী সময়ের জনতা এইসব করলো, ওনার দাড়ি ছিল, আমার মনে আছে আমরা শুনতাম যে দাড়িতে হাত দিয়ে সবসময় কথা বলতেন, সুদর্শন ব্যক্তি এবং সত্যি নিষ্পাপ আমি বলবো, বাট গুড অ্যাডমিনিস্ট্রেটর। উনি কি বলছেন, যারে আমাকে তো ওরা সরাইনি কিন্তু সিপিএম এর গোড়াপত্তন করে দিল। আজকে কিন্তু সত্যি সেটা আমরা দেখলাম, মানে অদ্ভুত। এই সারা ত্রিপুরার চেহারা এত খারাপ করে দিয়েছে যে আমরা এখানে থাকবো কি থাকবো না। জনজাতিদের সাথে একটা ঝগড়া লাগানো, জাতি দাঙ্গা, মানে 80 দাঙ্গা আমরা সবাই জানি, সব জায়গার মধ্যে এখনো কিন্তু এই যে অবস্থানটা আছে, আমরা আস্তে আস্তে করে মাননীয় প্রধানমন্ত্রীজি অমিত শাহজি এবং আমরা পার্টিগতভাবে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, আমরা সবাই বসে জাতি জনজাতি আমরা সবাই মিলে যাতে একসাথে থাকতে পারি, আমাদের বন্ধন যাতে আরো অতীত হয়, সেই দিকে আমরা চেষ্টা করছি। একটা অবিশ্বাসের একটা বীজ এখনো কিন্তু ওদের মনে আছে, আমাদের মধ্যেও আছে। তো এই যে অবস্থানে যে আমরা চাই যে আগামী দিন, এখন যেহেতু তীব্রামতা আমাদের সাথে যুক্ত হয়েছে, আইপিএফটি আমাদের সাথে আছে, এর জন্য এখন ওদের সমস্যা হয়ে গেছে। তীব্রামতাকে গালিগালাজ করে এখন সারাক্ষণ ধরে। তোমরা যখন একসাথে বসে কিছুদিন আগেও দেখেছি বসে বসে খুব করে গপ্পা করছিলে, তখন খারাপ লাগেনি, এবং কথায় কথায় সোশ্যাল মিডিয়াতে দিয়েছো, তখন যদি তোমাদের সাথে যেত তখন খুব ভালো। আর ওই সেই শিয়ালের গল্প যে আছে, সেই আঙ্গুর ফল টক, তখন এখন এই অবস্থা হয়েছে। সারাক্ষণ ধরে বিরোধী দল নেতা এখন ওনাদেরকে বলেন, এবং অদ্ভুত দেখতে আছি যে আমি এক জায়গায় গেছি পশ্চিম আসনে এইবার কে দাঁড়িয়েছে, আমি ইন্টেলেকচুয়ালরা এখানে আছেন, আমি বলবো যে কে দাঁড়িয়েছেন এবার দাঁড়িয়েছেন, উত্তরটা আমি দিয়ে দিই, কারণ আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। এই পশ্চিম আসন থেকে এবার কে দাঁড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। ওকে, তার ওনার বিপরীতে কে দাঁড়িয়েছে, সিপিএম থেকে আশিস কুমার সাহা দাঁড়িয়েছে। কি আমি ভুল বলেছি? আপনারা ওইভাবে চিন্তা করুন না, যেটা বিপ্লব দা বলার চেষ্টা করেছেন যে কি করে ভোটটা দেবে। কিন্তু আমি এখনো বলছি ওরা পারে না, এরকম কাজ না। কারণ গত ইলেকশনে 2023 আমি নিজের ভুক্তভোগী আমি দেখেছি, ভোর 5টার সময় চলে গেছে ভোট দেওয়ার জন্য, হেন তেন প্রকারে যেভাবে হোক গদিতে বসতে হবে, এই সরকারকে ফেলতে হবে, কারণ আমাদের অবস্থা খারাপ, আমাদের এক্সটিংক্ট হয়ে যাবে আগামী দিন তাড়াতাড়ি। এবং 5টার সময় ঘুরে সমস্ত ক্যাডার দাঁড়িয়ে গেল এবং ভোটও দিয়েছে। কংগ্রেসের ভোট তো পাবে না, কিন্তু সিপিএম এর ভোট নিশ্চিত পাবে। এবং আমরা যেভাবে গণতন্ত্রকে মেনে আমরা বলেছি 2023 আমরা এত সুন্দরভাবে ইলেকশন করব, আমরা সেই জিনিসটা কিন্তু আমরা যেটা বলি সেটাও আমরা দেখেছি। মানে গণতন্ত্রের বিশ্বাসী মানুষ, গণতন্ত্র পূজারী মানুষ আমাদের যে এখন বর্তমানে আমরা যেভাবে চালাচ্ছি, আশা করি সবাই ইন্টেলেকচুয়াল যারা আছেন নিশ্চয়ই আমাদের সেই আস্থা আমাদের উপর আছে, এবং আগামী দিন যে ইলেকশন হবে সেটাও আমরা সেইভাবে আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ভোট দেওয়ার জন্য বলবো না, খালি সাধারণ মানুষের কাছে খালি একটা কথাই গিয়ে বলবেন যে আজকে ইন্টেলেকচুয়াল একটা মিটিং হয়েছে, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শ্রী বিপ্লব কুমার দেব এসেছিলেন, ভোট উনিও চাননি, কিন্তু খালি গিয়ে প্রধানমন্ত্রী বারবার বলছেন খালি আমার মেসেজ নিয়ে সবার ঘরে ঘরে যাবেন, গিয়ে বলবেন যে প্রধানমন্ত্রী আপনাদের কাছে আশীর্বাদ চেয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।
পথচারী বন্ধুগণ, মায়েরা এবং বোনেরা, আমরা দেশ রক্ষার জন্য সারা দেশে যে নির্বাচনী মঞ্চ তৈরি হয়েছে, যে মঞ্চের নাম ইন্ডিয়া মঞ্চ, সেই ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এই লোকসভার সাধারণ নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের আমাদের প্রার্থী শ্রী আশিস কুমার সাহা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী শ্রী রতন দাসের সমর্থনে আপনাদের সামনে আপনাদের আশীর্বাদ চাওয়ার জন্য আমরা এসেছি। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, এটা আপনারা সকলেই জানেন। আপনাদের ব্যস্ততম সময় থেকে কয়েকটা মিনিট আপনার কাছে এই আবেদন রাখতে চাইছি। এবারে নির্বাচন বিগত বছরগুলোর ন্যায় 5 বছর পরে হলেও এই নির্বাচন আমাদের দেশের ইতিহাসে স্বাধীনতার গত 7.5 দশক বাদে এক নতুন গুরুত্ব এবং দেশের জনগণের সামনে এক নতুন দায়িত্ব নিয়ে উপস্থিত হয়েছে। কেন সেই গুরুত্ব এবং কেন সেই নাগরিকের দায়িত্ব আপনারা সকলে উপলব্ধি করছেন? গত 10 বছর আমাদের দেশে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তার নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার জনগণের সামনে হাজারো প্রতিশ্রুতি উপস্থিত করে তার আগে 70 বছর ধরে ভারতবর্ষে বা আমাদের ত্রিপুরাজ্যেও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যা অর্জন হয়েছে সবকিছুকে ধ্বংস করে আমাদের দেশের ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার এদেশের সমস্ত সম্পদ একে একে দেশের একচেটিয়া পুঁজি কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। যার কারণে আজকে দেশে এত বেকারত্ব, যার কারণে দেশে আজকে দ্রব্যমূল্যের এত লাগামহীন বৃদ্ধি, যার কারণে দেশের মধ্যে এত হানাহানি ইত্যাদি। এবং নরেন্দ্র মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার, তারা দেখেছে যদি ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থা সচল থাকে, শান্তিপূর্ণভাবে মানুষ তার অধিকার ভোগ করতে পারে, তাহলে তাদের যে কর্মসূচি দেশকে লুট করার, দেশের সম্পদকে বিকিয়ে দেওয়ার এবং জনগণের জন্য কিছু কাজ না করে বছরের পর বছর ক্ষমতায় থেকে টিকে থাকার, এটা হবে না। সেই কারণে আমরা দেখেছি গত 10 বছরে আমাদের সংবিধানকে তারা দুর্বল করেছে। ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দলের সাংসদদেরকে জবরদস্তি করে বের করে দিয়ে কোন আলোচনা ছাড়া, কোন পরীক্ষা ছাড়া একটার পর একটা অসংখ্য আইন তারা তৈরি করেছে বা পূর্ববর্তী আইনের সংশোধন তারা করেছে। কাজে বন্ধুরা, এবারে নির্বাচন শুধুমাত্র আগামী 5 বছরের জন্য নতুন একটা সরকার তৈরি করা না। বিভিন্ন দল বা গোষ্ঠী তারা প্রত্যেক নির্বাচনের ন্যায় ইশতেহার প্রকাশ করবে, কর্মসূচি নিয়ে আসবে। শুধু নতুন কর্মসূচি বা ইশতেহার রূপায়ণ করা নয়, যদি দেশকে রক্ষা না করা যায়, সংবিধানকে যদি রক্ষা না করা যায়, তাহলে এই দেশে আগামী দিন আর কোন ভোট থাকবে না। এই দেশে বিরোধী দল বলে বা সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে পারবে না। এই দেশ ইতিমধ্যেই একটা আধা এখন একতন্ত্রী সরকারে পরিণত হয়েছে। আগামী দিন সম্পূর্ণভাবে একটা ফ্যাসিবাদী সরকার তৈরি হবে এবং সেখানে জনগণের কণ্ঠস্বর প্রতিটি ক্ষেত্রেতে এরা জব্দ হয়ে যাবে। কাজে সেই জায়গায় এই দেশকে বাঁচানোর জন্য এবং ত্রিপুরার যে গত 6 বছর ধরে যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি
সরকার তৈরি হয়েছে, এখন সাথে ত্রিপুরা মাথা যুক্ত হয়েছে। আপনারা দেখছেন গত 6 বছরে কিভাবে 25 বছর ধরে বামপন্থী ফ্রন্ট সরকার জনগণকে সাথে নিয়ে এবং জনগণের মাধ্যমে কি গ্রাম কি শহর এ রাজ্যের পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প গড়ে তুলেছে। গত 6 বছরে এটাকে ধ্বংসের কিনারায় নিয়ে এসছে। এই যে রামনগর বিধানসভা নির্বাচনের উপনির্বাচন, এটা ঘটনা, এটা আমরা সকলে জানি। এই নির্বাচনের ফলাফলে ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের পতন ঘটবে না বা সরকারের মেয়াদ কমবে না। নিয়ম অনুযায়ী সরকার আরো প্রায় 4 বছর থাকবে, কিন্তু রামনগর বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচনে বামপন্থীদের জয় 6 বছর ধরে এক নাগারে যে লুট করছে, আমাদের রাজ্যের আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ তলাবিতে নিয়ে এসে একটা অরাজকতা কায়েম করেছে, তার বিরুদ্ধে একটা মোক্ষম জবাব হবে। কাজে সেই জায়গায় লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনে আমাদের দুজন প্রার্থী আশিস কুমার সাহা এবং রতন দাস আপনাদের সকলেরই প্রিয়, পরিচিত এবং এই শহরের বিভিন্ন কর্মকাণ্ডে এই আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে এবং কাউন্সিলর হিসাবে এবং উভয়েই বিধায়ক হিসাবেও শুধু এই কাউন্সিল, এই রামনগর বিধানসভা না, গোটা ত্রিপুরা যে উন্নয়ন যজ্ঞে তারা ইতিমধ্যেই তাদের যে যোগ্যতা, জনগণের প্রতি তাদের যে সান্নিধ্য, এই রাজ্য নির্মাণের প্রতি তাদের দায়বদ্ধতা প্রমাণ করেছে। তাই সেই জায়গায় আমরা আহ্বান জানাবো, আগামী 19 তারিখ লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনে আপনাদের সকলেরই পরিচিত প্রিয় মুখ আশিস কুমার সাহা এবং রতন দাসকে লোকসভা নির্বাচনে হাত চিহ্নে এবং বিধানসভার উপনির্বাচনে কাছে হাতরা তারকা চিহ্নে ভোট দিয়ে আপনাদের দেশপ্রেমিক দায়িত্ব পালন করুন এবং এই দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার, ত্রিপুরা রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর সেই প্রতিজ্ঞা গ্রহণ করুন। কথা বলে আমি আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার, শুভেচ্ছা এবং আদাব জানাচ্ছি। সদ্য সভাপতি এবং আরো গুরুজনরা এখানে আছেন এবং উপস্থিত এই জলেয়া এলাকার মায়েরা, বোনেরা এবং বন্ধুগণ, এবার এই নির্বাচন হইল ভারতের স্বাধীনতার পর 52 সালে লোকসভা ভোট যে শুরু হয়েছে তার 18তম। এর আগে 17 বার আমরা আমাদের দেশের মানুষ লোকসভা ভোটে অংশগ্রহণ করছে, সরকার তৈরি করছে। এবারও নতুন একটা সরকার তৈরি হইব। সরকার তৈরি করার জন্যই তো ভোট। এবং যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে তারা নতুন কর্মসূচি ইশতেহার নিয়ে হাজির হইতেছে। সেই কর্মসূচিও আগামী জুন মাসে যে নতুন সরকার তৈরি হইব তারা রূপায়ণ করব। কিন্তু তারপরও এবারের নির্বাচন গত 17টা নির্বাচন থেকে সম্পূর্ণ আলাদা। ভোট আমরা একটাই দিব, সবাই একটার বেশি দুইটা কেউ নিয়ম মতো। তবে ত্রিপুরার যে এখন বিজেপি এবার পর একজনে 20টাও দিতে পারে, এগুলো হইল বেআইনি। আইনিভাবে একটাই আমরা দিব, এটাই আইন।
কিন্তু আগের গত 75-76 বছর যে 17টা ভোট দিয়ে আইছি আমরা, আজকে এই ভোট সম্পূর্ণ আলাদা দায়িত্ব, আলাদা কর্তব্য, আলাদা গুরুত্ব নিয়ে উপস্থিত হইতেছে। কি এটা? সরকার তৈরি হইলে সরকারের কাজ কি? সরকারের কাজ দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন। উন্নয়ন মানে হইল শুধু 2 বেলা খাওয়ান না। 2 বেলা খাওয়ান হইল পশু পাখি, জঙ্গলের পশুই হোক, আর আমরা যে বাড়িঘরে পাড়াতে পালি এই পশু, তারার পেট বললেই ঘুমাই থাকবো, খেলবো। পশু পাখির আর কিচ্ছু নাই। কিন্তু মানুষের 2 বেলা খাওয়ান না, 2 বেলা খাওয়ান তো দরকারই। তারপর তার ধর্ম আছে, কর্ম আছে, সংস্কৃতি আছে, সুখ আছে, দুঃখ আছে, সব কিছু। এবং এই ভারতবর্ষে এক জাতের, এক ধর্মের, এক রঙের মানুষ না। এই আপনারা এখানে যে কজন আছেন, এখানে বুদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টানও থাকবো। আমাদের ভারতবর্ষের আইন, সংবিধান ব্রিটিশকে তারাই আমরা যে সংবিধান আমরা বানাইছি, যে আইন আমরা বলছি, সে আইন বলে কোনো পাড়াতে বা কোনো গ্রামে একজনও যদি হিন্দু হয়, একজনও যদি বৌদ্ধ হয়, একজনও যদি খ্রিস্টান হয়, সে তার পছন্দ মতো ভগবানকে সে ডাকব, পছন্দ মতো তার পোশাক পরব। কেউ শাড়ি পরব, কেউ পাসরা পরব, কেউ প্যান্ট পরব, কেউ শার্ট পরব, কেউ কোট পরব। পছন্দ মতো সে খাওয়া খাইব। কেউ গুদক ভালোবাসে, কেউ আপ্রেং ভালোবাসে, কেউ ডাইল ভালোবাসে, কেউ মাংস খায়, কেউ নিরামিষ, কেউ আমিষ। তার পছন্দ মতো ভাষায় সে কথা বলবো। সরকারের দায়িত্ব, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তার অধীনে চিফ সেক্রেটারি, ডিএম, এসডিএম, থানার ওসি, তার দায়িত্ব মানুষের সে অধিকারকে ষোলো আনা রক্ষা করা। এখানে যদি কেউ বাধা দেয়, সে বাধা দেওয়ার না, সে অপরাধী। তার বিরুদ্ধে থানাতে এফআইআর করলেই তারে দ্বারকা বাইন্দা লয়ে যাব তা না। থানার দ্বারকা যদি শুনে এইভাবে একজন নাগরিকের অধিকারের উপরে বাধা হইতেছে, তাইলে সেই দ্বারকা, সেই হাকিম নিজে থেকে আইসা তাকে আইন অনুযায়ী শাস্তি দিতে হইব। এই হইল দেশের আইন। কিন্তু গত 10 বছরে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী তার নেতা কি বলে? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কথাগুলি খুব সুন্দর, ভালো, কিন্তু কাম হইল উল্টা, ব্যবহার হইল উল্টা। আজকে জনসভা না, আমি বেশিক্ষণ কইতে পারতাম না, আরো 2-3টা প্রোগ্রাম আছে প্রার্থীর লগে। আপনাদের চোখের সামনে কয়েকটা উদাহরণ আমি ধরি। ত্রিপুরাতে এর আগে লাগাতার 25 বছর সিপিএম বামফ্রন্ট সরকার ছিল। সিপিএম সরকার হইলেও লোকসভাতে সিপিএম,
রাজ্য সরকার সিপিএম, এডিসিতে সিপিএম, ভিলেজে সিপিএম, কিন্তু তার মধ্যেও কোনো কোনো ভিলেজে কোনো কোনো গ্রামে কংগ্রেস, উপজাতি যুব সমিতি, বিজেপি তখন ছিল না। কংগ্রেসের মেম্বার, কংগ্রেসের ভিলেজ কমিটি সিপিএম আমল দেখা সেই চেয়ারম্যানের কোনো দাম নাই। কংগ্রেসকে ভোট বা টিউজেসকে ভোট দিয়া তারা কোনো কাম পাইব না, তাদের ঘরে ছেলে মেয়ে চাকরি হইতো না, এটা ছিল না। বামফ্রন্টের সময়তে শত শত উপজাতি যুব সমিতি, কন্যা ছেলে মেয়ে চাকরি পাইছে। ই করব জলে যাব তোমার শত শত যারা বামফ্রন্ট নিপাত যা নাই বক চাকরি মানুষ, মাস্টার চাকরি, কেরানি চাকরি, পুলিশ চাকরি, টিএসআর চাকরি। টিওজেস খেলাইতে তৈ, কংগ্রেস খেলাইতে তৈ বকবো থাঙै বিএসসি থাঙै আসুক মাও। কংগ্রেস টিওজেস খেলাই বক রেগা সংমা তাঙ্গিয়া, জব কার্ড মানিয়া, পেনশন মাঙ্গিয়া, বিপিএল কার্ড বাতিল নাই অঙ্গিয়া। আজকে কি সিপিএম করলে রেগা পাইতো না, সিপিএম করলে বিপিএল কার্ড পাইতো না, ভাতা পাইতো না, করবক বাজার মিছিল করতে পারতো না। বেতনও 4 গুণ পাইব, কামও 4 গুণ হইব, চাকরিও 4 গুণ হইব। 4 ইঞ্জিন তো ত্রিপুরাতে আমরা কি দেখছি? এডিসিতে ত্রিপুরা মাথা হইল। আগে আমরা যদি বলি ত্রিপুরা মাথা হইল বিজেপির বি টিম, মথার পোলাবান খুব রাগ হয়, থানজিকা তেমন নাকলাই ফেলেন, চিনি রাজানো তামানি সেজা না, রাজানো সেজাই কিছু হইতো না। মথা তো হলাই যত কিছু নাই তোমাহা এডিসি মথা থাহা ভিলেজ কমিটি তিনি 3.5 বছর ভিলেজ কমিটি ভোট অঙ্গিয়া নিনি রেগা অংথং, ভাতা অংথং, এগ্রিকালচার অংথং বা খুলুম তোহার ওখানে অবংথং, মহিলাদের সুতা তুতা দে একটা মুথাও দিলেও দিয়া মেম্বার চেয়ারম্যান করে তার অধিকার। ওই জলিয়া বাজারে মন্ডলের নামে কিছু চোর, দাউর, বদমাইশ, মদখোর, নেশাখোর, কিন্তু ত্রিপুরার যে বিজেপি সরকার আইবার পর এই মন্ডলের লোক তারা ঠিক করে কে বাতা পাইব, কে রেগা পাইব, কে সুতা পাইব, কার ঘরে কিনারে দিয়া রাস্তা যাইব, কোন আইন? জলেয়ার মন্ডলের নেতা কে বানাইছে? এটা তো বানাইছে রাজীব ভট্টাচার্য, বিজেপির সভাপতি, বা করবকের বিজেপির সভাপতি। এটা বিজেপির নিজস্ব কাজের মধ্যে ঠিক আছে তাদের ব্যাপার, কিন্তু সরকারের টাকা তো বিজেপির টাকা না, বিজেপির বাবার টাকা না, নরেন্দ্র মোদীর বাবার টাকা না, অমিত শাহর বাবার টাকা না, জনগণের টাকা। কিন্তু এই সরকার আছে, পঞ্চায়েত দরকার নাই, মেম্বার দরকার নাই, সব মন্ডল ঠিক করব। তাহলে কি বসে এটাই হইল শেষ ভোট, আর ভোট নাই। ওই ভিলেজ কমিটি যেমন ভোট শেষ আর নাই, লোকসভা বিধানসভা সব ভোট শেষ। এই বিজেপির তৈরি করা মানুষ
তারে দারোকা স্যালুট মারণ লাগবো, সে সুর হইলেও স্যালুট মারবো, ডাকাইত হইলেও স্যালুট মারবো। উল্টা দারোগার বেতন করবো, তোমার বেতন অর্ধেক দিয়া যাও, আমার দারোগা দিয়ে যাও লাগবো। এই হইতেছে বিজেপি। কাজেই বন্ধুরা, মায়েরা, বোনেরা, অভিভাবকরা, এবারে নির্বাচন গত 17টা নির্বাচনের মতো না। এবারে নির্বাচন আইন থাকবো না, তার অগ্নি পরীক্ষা। এবার নির্বাচন আরেকটা জিনিস সাংঘাতিকভাবে ত্রিপুরাজ্যের মানুষের সামনে পরিষ্কার করে দিছে আমাদেরকে। আমরা মাঝে মধ্যে নিজের মতো চেহারার লোক আইয়া যদি কয় তাকুক বুকুক, মন গইলা যায়। কেবল কেবল যে শুধু সাফাইও তাকুক রক বুকুক রক মাইও মারে বাখা তুই ওই থাঙ্গছুন। বিধানসভা ভোট বিজেপি নাম বেসান দি বিজেপি তিনি ত্রিপুরানি শত্রু এবং কোন পার্টি কোন সরকার যদি লিখিত রইয়া সব রকবাই আসুই চা কাফাবো লঙ্গিয়াছেন। থাংনায় বিধানসভা নির্বাচন সোনুফাই ফাকসান পাইহা আমরা কাছেও আই আবেদন করলো, বিজেপির হারাইতে হইব। আমরা গুলো আইও ত্রিপুরা মথার সাথে আমরাও চাইলাম বিজেপির হারাইতে হবে, কেননা এই বিজেপির না হারাইতে পারলে এই ত্রিপুরা যে আর কোনো উন্নয়ন হইত না, চাকরি বাকরি নতুন কোন প্রজেক্ট কিচ্ছু হইব না। আমরা সাথে খেললো শেষ পর্যন্ত কি করলো, 20টা ট্রাইবেল রিজার্ভ সিটি তো দাঁড়াইলো আরো 22টা, যেখানে ট্রাইবেল ভোট 500, 1000, 2000, 2500, 3000, 5000, 7000। আমাদের ট্রাইবেলরা তো বিশ্বাস করছে, এত সুন্দর করে বলে থানসা, অর্থাৎ সব ট্রাইবেল ভোট আলাদা করে দিল। বিজেপি ফাঁক দিয়া 200, 300, 400, 500 ভোট দিয়া জিতে গেল। এই গত বিধানসভা গত ফেব্রুয়ারি ভোটে ত্রিপুরা মথা যদি এরকম কইরা প্রায় 22-23টা সিটে না দাঁড়াইতো, আজকে বিজেপি সরকার হয় না। বিজেপি সরকার ফাইয়া হন, বামফ্রন্ট সরকার বা একটা গণতান্ত্রিক সরকার ফাইয়া। ভোট নি ফলনি পরে যখন প্রশ্ন উঠল, তোমরা তো বিজেপিরা জিতেবার জন্য করছো, কইছে না আমরা কি বিজেপির লোক, আমরা বি টিম না। এখন কি দেখা যেতেছে, এখন তো বি টিমও না, তোমরা বিজেপি সি টিম। এখন এই নির্বাচনে যে লাগাইছে ত্রিপুরা মথার পতাকা, ত্রিপুরা মথার চিহ্ন কি আনারস, কিন্তু ভোট দন লাগবে বলে পদ্ম ফুল। তো তুমি কি বি টিম হলে তো ভালো ছিল, তোমার সি টিম। আড়াই যখন বরফ গাছ যখন মান যাবে তামা খেলায় মুক্তি শাকলাই ফুল চিনি বরফ তো সুজা সরল বরফ তামাহান রাজানি মুক্তি কলাই মিয়াকো রাজান মুক্তি তোমার রাংসাক দই রাংসাক গুতই সি রাজান মুক্তি কলাই তামা উহা আম করক থিয়া সানা। একটা কথা বলি, এখন তো অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সবারই রেগাধন করে, অনেকের এটিএম কার্ড আছে না, এরকম এটিএম কার্ড বাক্সার মধ্যে ঢুকাইলে একটা নাম্বার লাগে। আমার এটিএম তো আমার মায়া 2টা আছে, আমার মায়েরও কয় না কোন দিন লইয়া টাকা তুলে লাগবে, আমি নিজে রাখে। এটারে কি কয়
পাসওয়ার্ড। টিপরা মথার এটিএম হইল টিপরাসা, আর পাসওয়ার্ড হইল থানসা। পাসওয়ার্ড এটিএম কার্ড ঢুকাইলে তো একটা পাসওয়ার্ড লাগে। কাজে ত্রিপুরারক যে ত্রিপুরা মথা বাহা কাগ তিনি ত্রিপুরারও মানে বিনি এটিএম কার্ড ত্রিপুরাসা। ত্রিপুরাসা চুং ত্রিপুরাসা চুং ত্রিপুরাসা মানে এটিএম কার্ড, আর পাসওয়ার্ড মানে থানসা। এ আড়াই খালাই जों ঠকি দো ওই তাহু বহরক ই নির্বাচন দ্বারা শুধু সঙ্গিয়া তিনি কংগ্রেস সহ, কারণ দেশ রক্ষা মাখলাই নাই তিনি প্রার্থী রাজেন্দ্র রিয়াং। কারণ ই ত্রিপুরার ইতিহাস নাইদি जों 1982 সালে এডিসি মানো সর এমপি বাজুবন রিয়াং লড়াই খেলে এডিসি তবু 1985 ইংরাজিও ষষ্ঠ তহসিল মানো সর এমপি বাজুবন রিয়াং সিপিএম লড়াই খেলাই কক বরক সরকারি বাসাও সর সিপিএম 2006 ইংরাজিও বন আইন চিনি বরক বল ফালাই চানাই বরক তাবক গাড়ি চালাই লজ্জা মনে করবো তো আগে বল ফালি মাছ আগ তাবো রাবার বাগানের মালিক বাসা ইংলিশ মিডিয়ামে পড়ে রেগো তাই খারে গই গাড়িও চালাই বাড়াই খেলাই সিপিএম বামফ্রন্ট যদি লড়াই খেলাই গিয়া 16 লক্ষ বরক 12 লক্ষ কানি আং বনমন্ত্রী ট্রাইবেল মন্ত্রী আনি একটই 12 লক্ষ কানি 12 লক্ষ কানি বলং জাগা আগে যে বলং ওয়া কোহাত আব তানহালাই সন্তহারা হালাই জরিমানা অঙ্গ জেল অঙ্গ সে ত্রিপুরা হো লড়াই খেলাই তিনি বরক মাই মাজিয়া থুজিয়া দালান পিসাও মোটরসাইকেল কাগ গাড়ি কাগ চিনি বাসাবতী অঙ্গসং इंग्लिश मीडियम स्कूल हो लड़ाई सराम गया। अब त्रिपुरा मथा बुझोगो ना बीजेपी का पास जाके उनका पास हमको दुआ मांगना होगा। अब भिक्षा खाई सनाई बरफ दे भिक्षा बाय गया सवा बाइस लड़ाई बाइस কাজে লড়াই নি বাগৈ ই নির্বাচন চিনি প্রার্থী এবং সারা দেশ ধরে তিনি বিজেপি রাং লুট খালাই মানজাগৈ সারা পৃথিবী ধরে নরেন্দ্র মোদী অমিত শাহ মান যত্তনি সলাই দুর্নীতিবাস নেতা সর সাখলাই ভারতনি সুপ্রিম কোর্ট বাই তিনি সাজা হাজে ই পৃথিবী নি যত্তনি সলাই দুর্নীতিবাস নেতা যেখানে ভক্তলোক নাই কাজেই ও মুক্তি সাকলাই নাই সে আরো নাই সে মুক্তি বাই খাতা বাইজাক দি খাবাই যাহা শেষ অমিত ফাইদি তাহু বহর ফাইনাই 26 তারিখ চিনি থিনাংনি বাগৈ ভবিষ্যৎনি বাগৈ চিনি বসাবতী তাবক নব নব শত শত বিএ পাস এমএ পাস থাংনাই বিশিরক কোন চাকরি বাকরি করে কর্মচারী রিটায়ার অঙ্গ শিরোদাজাক গিয়া হ্যাঁ লোকসভায় রাজ্য সরকার বদলাই গেল কিন্তু দিল্লিও যখন মোদী তংলাক ত্রিপুরা রাজ্য মানিক সরকার এই মানিক সাহানি সরকার তাল দপ্তংলা কাজে চেখারা হামথরা হামদুখিরিদরা ভোট টগই কাছি হাতরা তারকা চিহ্নে আপনাদের সচেতন ভোট দিয়া দেশকে বাঁচানোর নিজেকে বাঁচানোর এই কর্মযজ্ঞ এই পবিত্র কাজ সকলে করবেন এই কথা বললা আমি আবারও আপনাদের সকলকে অভিনন্দন। আপনার পাশে রয়েছি, আমরা আপনার সঙ্গে রয়েছি। রাজ্যকে আরো উন্নয়নের নতুন পথে
দুপাশে দাঁড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহোদয়ের সমর্থনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় জননেতা ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় ধীরে ধীরে এগিয়ে আসছে আপনাদের পাশে। আপনারা সমস্ত ব্যবসায়ী বৃন্দ থেকে শুরু করে সমস্ত নাগরিক বৃন্দের কাছে আহ্বান করছি, আপনারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাতে দাঁড়িয়ে জানান দিন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান দিন আমরা সোনামুড়াবাসী আপনাদের পাশে রয়েছি, আমরা সোনামুড়াবাসী রাজ্যের উন্নয়নের পক্ষে রয়েছি, আমরা সোনামুড়াবাসী মোদীজির পক্ষে রয়েছি। আসন্ন লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা জানান দিতে চাই, আমরা সোনামুড়াবাসী জানান দিতে চাই আমরা মোদী মানিক শাহের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার বইছে এই জোয়ারের মধ্যে আমরা সামিল হতে চাই। আমি সমস্ত ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে জানান দিন আমরা মোদী মানিক শাহজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের পাশে রয়েছি। আমরা পাশে রয়েছি আগামী লোকসভা নির্বাচনে জাতি জনজাতির জনপ্রিয় জননেতা বিপ্লব কুমার দেব মহোদয়কে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব মোদী মানিক শাহের নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারকে আরো বেশি মজবুত, আরো বেশি সুদৃঢ় করার লক্ষ্যে আমরা সোনামুড়াবাসী পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে রাজ্যের জনপ্রিয় জননেতা ডক্টর প্রফেসর মানিক শাহ মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা আবার আনন্দের হাত দাঁড়িয়ে আমরা মোদীজির পাশে রয়েছি। প্রিয় এলাকাবাসী, প্রিয় সোনামুড়াবাসী, আপনার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীযুক্ত ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবের সমর্থনে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী জাতি উপজাতির জননেতা ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় ধীরে ধীরে আপনাদের পাশ দিয়ে এগিয়ে আসছে। আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান দিন আপনারা সোনামুড়াবাসী মোদী মানিক শাহজির পাশে রয়েছেন। মোদী মানিক শাহজির কে আরো বেশি শক্তিশালী করার লক্ষ্যে, আরো বেশি সুদৃঢ় করার লক্ষ্যে সোনামুড়াবাসী ঐক্যবদ্ধ আমাদের মোদী মানিক শাহজির পাশে রয়েছে। সেই জানানটুকু দেওয়ার জন্য আসল ঘর থেকে বেরিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করুন, আমরা সোনামুড়াবাসী আপনার পাশে রয়েছি। আসন্ন লোকসভা নির্বাচনে পদ্মফুল প্রতীক চিহ্নে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমরা জানান দেব এই রাজ্যের যে উন্নয়নমুখী সরকার চলছে সেই সরকারের পাশে আমরা রয়েছি। সবাই
ঘর থেকে বেরিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন। বিপ্লব কুমার দেবের সমর্থনে উনি ধীরে ধীরে এগিয়ে আসছেন। আমি সুনামুড়া নগরের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো, আপনারা ঘর থেকে বেরিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় বিপ্লব কুমার দেবের সমর্থনে ধীরে ধীরে এগিয়ে আসছেন পদযাত্রা করে। গাড়িতে ঘুরে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা ঘরে বসে না থেকে আপনারা সবাই ঘর থেকে আশীর্বাদ করবেন। রাজ্যের জাতি উপজাতির নেতা প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ধীরে ধীরে পদযাত্রার মাধ্যমে সুনামুড়া নগরে এগিয়ে আসে। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই ঘর থেকে বেরিয়ে এই নগরের অভিভাবক থেকে সবাইকে অনুরোধ করছি, আপনারা ঘর থেকে বেরিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আপনারা যারা ঘরে বসে আছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় পদযাত্রার মাধ্যমে বিপ্লব কুমার দেবের সমর্থনে ধীরে ধীরে এগিয়ে আসে পদযাত্রার মাধ্যমে। জাতি উপজাতির নেতা এই রাজ্যের অভিভাবক প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ধীরে ধীরে পদযাত্রার মাধ্যমে এগিয়ে আসেন। আপনারা সবাই রাজ্যের আপনারা আশীর্বাদ করবেন। বিপ্লব কুমার দেবের সমর্থনে উনি পদযাত্রার মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে আসেন। সামনে সরো সবাই তৈরি রয়েছে। ওনাকে অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে নমস্কার। খোলংখা হাম্বাই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এখানে যে বিশাল নির্বাচনী জনসভা এই ধনপুর মণ্ডলের উদ্যোগে, সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন সবার প্রিয় আমাদের এই ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক
শ্রী বিন্দু দেবনাথ মহোদয়, উপস্থিত আছেন জেলা পরিষদ জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়, একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, আমাদের মাইনরিটি মোর্চার মাননীয় সভাপতি বিল্লাল মিয়া মহোদয়, এখানে উপস্থিত আছেন এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের যিনি প্রভারী আমাদের জসিমউদ্দিন মহোদয়, এবং আমাদের এমডিসি সবার পরিচিত মুখ শ্রী পদ্মলোচন ত্রিপুরা মহোদয়, এবং অন্যান্য নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। আমার টিআইডিসির চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন নবদল বণিক মহোদয়, এবং আমার সামনে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে এই অত্র এলাকার সমস্ত সুধী নাগরিক বৃন্দ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ইত্য বছরে জেনেছেন যে আমাদের আগামী 19শে এপ্রিল এই যে আমাদের ওয়েস্ট পশ্চিম লোকসভা কেন্দ্রের আমাদের এখানে নির্বাচন, এবং 26শে এপ্রিল আমাদের নির্বাচন হবে পূর্ব আসনে। আমাদের এই পশ্চিম আসনে যিনি দাঁড়িয়েছেন সবার পরিচিত মুখ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং আমাদের পূর্ব আসনে যিনি দাঁড়িয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নকে সামনে রেখে উনি হচ্ছেন রাজ ফ্যামিলির থেকে এসছেন মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। বন্ধুগণ, যেখানে যাই সেখানেই দেখছি, এবার আমরা 27 তারিখ আগরতলায় আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিপ্লব কুমার দেবজির যখন নমিনেশন আমরা সাবমিট করি, প্রচুর লোক, প্রায় 30 থেকে 40,000 লোক কমসে কম সেই আমাদের র্যালি করে আমরা সেই নমিনেশন জমা দিই। তদ্রূপ আমরা পূর্ব আসনে যখন যাই, সম পরিমাণ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষ একযোগে সেখানে আমরা সেই নমিনেশন জমা দিই। আমাদের সাথে আগে আইপিএফটি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারে ছিল, এবং পরবর্তী সময়ে আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের সাথে কে যোগ দিল, মোথা ত্রিপুরা মথাও আমাদের সাথে যোগ দিল। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলেন যে সবাইকে নিয়ে আমাদের একসাথে চলতে হবে। আপনারা জানেন যে 2019 সালে এনএলএফটির সাথে আমাদের চুক্তি হয়। বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমাদের নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসি যতক্ষণ ধরে আমাদের নর্থ ইস্ট শান্তিতে না থাকবে, শান্তি সম্প্রতি না থাকবে, ততক্ষণ ধরে ভারত কখনোই সমৃদ্ধির পথে যেতে পারবে না। যে কারণে উনি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে বারবার, আগে আমরা দেখতাম আমাদের যে নর্থ ইস্টের সমস্ত যে রাজ্যগুলো আছে সেখানে খালি আমরা দেখতাম উগ্রপন্থীর হানা, ডিনামাইটের আওয়াজ শুনতাম, কিডন্যাপের সেই খবর আমাদের কাছে আসতো, একটা অস্থির পরিবেশ ছিল। কিন্তু 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তারপর আমরা দেখলাম যে কি সুন্দর একটা পরিবেশ আজকে নর্থ ইস্টে আমরা দেখতে পেয়েছি। আমি যখন মুখ্যমন্ত্রীদের নিয়ে আমাদের যখন বৈঠক হয় নর্থ ইস্টের, সমস্ত মুখ্যমন্ত্রীরা কি বলেন যে এতদিন মনে হচ্ছে আমরা ভারতবর্ষের সাথে আমরা আছি, আগে মনে হতো আমরা কোথায় আছি আমরা বুঝতে পারতাম না, এখন মনে হচ্ছে উই আর ইন দ্য স্ট্রিম লিন। সেই রকম একটা অবস্থা অত্যন্ত ভালো লাগে, একটা ফিল গুডের যে ভাবনা চিন্তা সেটা আমরা দেখতে পাই, অত্যন্ত ভালো লাগে আমাদের। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি, যে ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টের উনি যে গ্যারান্টি বারবার দেন, সেই গ্যারান্টি শুধু মুখেও না, সেটা যাতে ইমপ্লিমেন্টেশন হয় তার গ্যারান্টি উনি দিচ্ছেন, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা আমরা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন
যে আমি যে মানুষের সাধারণ মানুষদের জন্য এত প্রকল্প, এত যোজনা, এত বেনিফিশিয়ারি স্কিম করেছি, তাতে ফাইলের মধ্যে যাতে সেটা বন্দি না থাকে, সমস্ত মানুষ, সাধারণ মানুষের কাছে যেন সেটা পৌঁছায়, তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি করেছেন। ত্রিপুরাতেও প্রায় 16টার মতো এলসিডির গাড়ি উনি পাঠিয়েছেন, আপনারা সবাই জানেন। সেই এলসিডি গাড়ি সমস্ত আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্তে একদম লাস্ট মাইলের যে ব্যক্তি থাকে তার ঘরেও পৌঁছে গেছে। কি কি আমাদের স্কিমগুলো আছে, যারা এখনো এই স্কিমগুলোর বেনিফিট নিতে পারেননি, সেই স্কিমগুলোর জন্য আমাদের প্রতিটা ঘরে ঘরে সেই মেলা করে হোক, মানুষের সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে হোক, সেই জায়গায় পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন। 2022-এ আমরা ওনার জন্মদিনে প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, এবং সেই একই কায়দায় আমরা সমস্ত মানুষের কাছে আমাদের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে কেন্দ্রের এবং ত্রিপুরা সরকারের, সেই স্কিমগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি। এবার দ্বিতীয় পর্যায়ে আমরা এই বিকশিত ভারত সংকল্প যাত্রা, সেটাকে নিয়ে আমরা আবার একসাথে আমরা এই কাজগুলো আমরা মানুষের কাছে, অর্থাৎ আমরা মানুষের দ্বারা নির্বাচিত আমরা সদস্য, সংখ্যাধিক্যের কারণে আজকে আমরা একটা সরকার এখানে গঠন করেছি, কিন্তু এটা ভাববার অবকাশ নেই যে এই সরকার খালি সরকারের মসনদে বা চেয়ারে বসে থাকলে মানুষ থেকে আমরা দূরে সরে যাব। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে বারবার আমাদের শিখিয়েছেন, মন কি বাত অনুষ্ঠান আপনারা দেখেছেন সারা পৃথিবীর মধ্যে এই মন কি বাত অনুষ্ঠান নিয়ে একটা রিসার্চ হচ্ছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে এইভাবে রাষ্ট্রপ্রধান মন কি বাতের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে উনি কথা বলেন। আমার মনে হয় না যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন। মন কি বাতের মাধ্যমে আপনারা সবাই দেখেছেন যে প্রতি রবিবার লাস্ট মাসে উনি সেটা করে থাকেন। শিখার জিনিস আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে হর ঘর তিরঙ্গা, আমরা হর ঘর তিরঙ্গা আমরা আগেও পতাকা উত্তোলন করেছি, এগুলো আমরা সবসময় করে এসেছি, কিন্তু এবার গত বছর থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন হর ঘর তিরঙ্গা নিজের পয়সা দিয়ে কিনতে হবে এবং তার জন্য আমরা কেন এটা করবো এবং সেটা আমরা উত্তোলন করব, এবং স্কুল থেকে আরম্ভ করে, স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, আমরা ত্রিপুরা সরকার আমাদের প্রায় তৎকালীন সময়ে আমাদের কাছে 8.5 লাখ যে হাউস হোল্ড ছিল তাদেরকে ছাড়িয়ে আরো বেশি করে আমরা বিভিন্ন সাইজের ফ্ল্যাগ আমরা তৈরি করেছিলাম, ন্যাশনাল ফ্ল্যাগ। আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে এই ফ্ল্যাগ কিনে কিনে, এবং কি বলছেন যে কিনে এটা উড়াতে হবে, বিনা পয়সায় দেওয়া যাবে না। অর্থাৎ এই যে একটা দেশের প্রতি যে একটা দেশাত্মক বোধের ভাবনা চিন্তা, সেটা যেন মানুষের মধ্যে ডেভেলপ করে, সেই কথাটার জন্য উনি বলেছেন। উনি আরো কি বললেন, উনি বলছেন मैं চৌকিদার हूं। এই ধরনের কথা আগে আমরা কোনো প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনি না। চৌকিদারের অর্থ কি, যে मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को खाने भी नहीं दूंगा। আর আগে আমরা কি দেখতাম, খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এইগুলোই তো আমরা দেখে এসছি, যে রাজনীতি করতে হবে শুধু মসনদে বসার জন্য আর লুট করার জন্য। ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখতাম, আর আমরা ভাবতাম, আমরা যারা সাধারণ মানুষ আমরা ভাবতাম এর জন্যই বুঝে রাজনীতি হয় এবং এইভাবে বুঝে লুটের রাজত্ব হয়। আর মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর বুঝিয়ে দিল যে না, এইভাবে হয় না, এইভাবেও আরেকভাবেও দেশ চালানো যায়। বছরের পর বছর আমরা এইগুলো আমরা দেখে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে আমাদের দেখিয়ে দিল যে না, যে রাজনীতির যে সংজ্ঞা সেটাও নিয়ে পাল্টিয়ে দিলেন। এখন মানুষ বুঝতে পারছে যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, আমরা মাটির উপর দিয়ে আমরা রোজে হেঁটে যাই, কিন্তু মেরে মাটি মেরাম দেশ, এই যে স্লোগান উনি দিলেন, অর্থাৎ কি, নিজের মাতৃভূমির প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমরা যে মার গর্বে আমরা জন্মগ্রহণ করেছি তাকে সম্মান জানানোর জন্য আমরা সবাই সমস্ত ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় থেকে মাটি নিয়ে, সেই মাটি আমরা অমৃত বাটিকা আমরা তৈরি করেছি। আমাদের এখান থেকে আস্তে আস্তে করে সমস্ত বিসি, আমাদের জিপি এবং নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি,
আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গার সাব ডিভিশনাল থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট সব জায়গার থেকে মাটি নিয়ে আমরা আমাদের সেক্রেটারিয়েটের সামনে আমরা অমৃত যে বাটিকা সেটা তৈরি করেছি এবং বাকি যে আমাদের যে ব্লক আছে আমাদের টোটাল যে ব্লক আছে সেই ব্লকের থেকে আমরা মাটি নিয়ে এবং সেটা আমরা পাঠিয়েছি দিল্লিতে কর্তব্য পথে সেখানেও সেই মাটির যে অমৃত বাটিকা সেখানে তৈরি হয়েছে। আপনি ভাবুন তো প্রধানমন্ত্রীজি কি ধরনের চিন্তা ভাবনা করেন যে সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গার থেকে মাটি নিয়ে তার প্রতি সম্মান দেওয়ার যে চিন্তা উনি করেছেন। আজকে ৭৫ বছর পূর্ণ হলো, আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কেউ এইভাবে বলেনি যে আমাদের ৭৫ সীমান্ত গ্রাম বীরকা নাম কোনোদিন কেউ ভেবেছিল আমরা নিজেরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ৭৫টা সীমান্ত গ্রামে আমরা নিজেও গেছি, আমাদের লিডাররা সব জায়গায়, মন্ত্রী বাহাদুররা সবাই গেছেন এবং সেখানে গিয়ে আমরা যারা ওই গ্রামের মধ্যে যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের নাম খোদাই করে সেখানে ফলক আমরা তৈরি করেছি। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি যে প্রথমে উনি যেটা বলেন দেশকে আগে ভালোবাসতে হবে। 2014 আগে এই দেশ থাকবে কি থাকবে না আমরা কিন্তু খুব চিন্তায় ছিলাম, মিলিজুলি সরকার আমরা দেখতাম, কিন্তু 2014 পর আমরা দেখলাম এর আগে কি হতো। 2014 আগে আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো। পার্লামেন্টের মধ্যে আপনারা সবাই জানেন যে কিভাবে আঘাত করা হয়েছে। আমাদের সোলজাররা সেখানে আমাদের যারা পুলিশ বাহিনীর লোকেরা ছিল তারাও পর্যন্ত শহীদ হয়েছে। সমস্ত ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায়, নর্থ ইস্ট, আপনার জম্মু অ্যান্ড কাশ্মীর এবং বিভিন্ন জায়গায়, আমাদের কেরালাতেও আমরা দেখতাম বা সাউথ ইন্ডিয়ার বহু জায়গার মধ্যে খালি বোম ব্লাস্টিং এইসব আমরা দেখে এসেছি। কিন্তু 2014 পরে নো রায়ট, কোথাও কোনো রায়টের কিন্তু আগে রায়টও মনে হতো যে এইগুলো বুঝি পেরিনিয়াল সমস্যা, এগুলো হতেই থাকবে, কোথাও তো নেই। বন্ধুগণ, আমি আবার বলবো এই দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজির হাত অবশ্যই আমাদের শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রীজি কি বলেছেন? 370 আমাদের ভারতীয় জনতা পার্টির একা 370 আমাদের টার্গেট, অর্থাৎ এইবার আমাদের লোকসভার আসন সংখ্যা হচ্ছে 303। তো 303 থেকে 370 কেন বলেছেন? কারণ জম্মু অ্যান্ড কাশ্মীরের যে 370 আপনারা সবাই জানেন সেই আইনকে যখন উনি সেটাকে বাদ দিয়ে দিলেন তখন কিন্তু এই জম্মু অ্যান্ড কাশ্মীরে এখন সবাই বলছে যে আমরা যেন আবার নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছি। জম্মু অ্যান্ড কাশ্মীরে অর্থনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা ওদের উন্নতির পথে চলছে এবং প্রধানমন্ত্রীজি বলছেন 370 ভারতীয় জনতা পার্টি এবং 400 আমাদের এনডিএ যারা সহযোগী পার্টি আছে তার জন্য আমাদের 400 আমাদের পার হতে হবে। আমাদের 2টো সিট আমরা তো নিশ্চিত যে ধরনের জনসমাগম মানুষ আমাদের মোদিজির উপরে আস্থা রেখেছে, আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের শুধু 370 না কি হবে বলা মুশকিল, শুধু তাই নয় 400রও যে কোথায় কি হবে সেটাও বলা মুশকিল, অনেক উপরের দিকেও যাবে এটা আমি নিশ্চিত। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে 2019 সালে কিভাবে প্রধানমন্ত্রীজি এই নর্থ ইস্টের দিকে ওনার লক্ষ্য, অ্যাক্ট ইস্ট পলিসি যেটা বলছি যে 2019-এ এনএলএফটির সাথে চুক্তি হয়েছে, 2020 সালে ব্রুরিয়াং শরণার্থী বহু ক্রন্দন আমরা দেখেছি। আগে কমিউনিস্টদের বারবার খালি ওদের জন্য খালি সেই কুম্ভীরাশ্রয় দেখেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর 2020 সালে ব্রুরিয়াং শরণার্থী বড় চুক্তি দুটোই হয়েছে। 2021 সালে কার্বি চুক্তি হয়েছে, 2022 সালে আদিবাসী চুক্তি হয়েছে এবং পরে আসাম মেঘালয় যে আন্তঃরাজ্য যে সীমান্ত তারও সেই সীমানা নির্ধারণ চুক্তি হয়েছে। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সেখানেও সীমানা নিয়ে সমস্যা, তারও নির্ধারিত চুক্তি হয়েছে। 2023 সালে ডিমাসা চুক্তি হয়েছে, ইউএনএলএফ চুক্তি ও পরে উলফার যে শান্তি চুক্তি সেটাও হয়েছে। এবং আপনারা খুশি হবেন যে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই যে 11টা চুক্তি আজকে নর্থ ইস্টে মাননীয় প্রধানমন্ত্রীজির উনার যে মার্গদর্শনে সেটা সম্ভব হয়েছে, আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কারণে সেটা সম্ভব হয়েছে।
এবং আজকে নর্থ ইস্টে এত শান্তি, এবং শান্তি যদি না থাকে কোনোদিন ডেভেলপমেন্ট সম্ভব হবে না। আজকে প্রধানমন্ত্রীজি এই অ্যাক্ট ইস্ট পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে বন্ধুগণ। আজকে উনি হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের ছটা ন্যাশনাল হাইওয়ে। আজকে যখন আমরা ন্যাশনাল হাইওয়ে যখন ধর্মনগর থেকে আসি তখন বুঝি আমরা কোথায় আমরা আছি। এবং ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আজকে আমাদের ত্রিপুরাতে। বন্ধুগণ, এখানে আমাদের রেলওয়ে, এখানে প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরার থেকে বিভিন্ন প্রদেশে যায়। আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরার থেকে কোনোদিন আমাদের রাজধানী এক্সপ্রেস যাবে, কাঞ্চনজঙ্ঘা যাবে। আমি যখন মাঝে মাঝে বিভিন্ন রেলের যে কামরার মধ্যে বসি, মানে অদ্ভুত আশ্চর্য লাগে যে ত্রিপুরাতেও এই ধরনের কামরা এত সুন্দর, এত ট্রেন হতে পারে। বন্ধুগণ, আমি কিছুদিন আগেও দেখেছি, আমি আগে ভাষণে আমি বলতাম যে ত্রিপুরার মধ্যে অলরেডি আমাদের ইলেকট্রিফিকেশনের সার্ভে হয়ে গেছে, কিন্তু কালকেই আমি একটা জায়গায় দেখলাম অলরেডি লাগানো শুরু হয়ে গেছে। বন্দে ভারত এর মধ্যে আসলো বলে আমি অত্যন্ত খুশি যে এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের এখানে আমাদের এর মধ্যে আমাদের এই সরকারের সাথে আইপিএফটি ছিল, তীব্রামতা চলে এসছে। তাহলে আর রইল কি? আর রইলটা কি? এখনই আমাদের অপোজিশনে কে আছেন? সিপিএম আর কংগ্রেস। এখানে আমাদের বিল্লাল বাবু অলরেডি বলেছেন যে কি অবস্থা ছিল। কংগ্রেস সিপিএম কে মারতো আর সিপিএম কংগ্রেসকে মারতো। আজ দুজনেরই রক্তমাখা হাত একসাথে হয়েছে। আমি বারবার বিধানসভায় যখন বলতাম, উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন, আপনারা কি জবাব দেবেন? বিশেষ করে কংগ্রেসকে যেভাবে ওরা মানে নৃশংসভাবে হত্যা করেছে, ধর্ষণ, অগ্নিকাণ্ড, এইসব তো আমরা সবসময় নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখেছি। মাথা হেট করে 3 জন যে বিধায়ক মাথা হেট করে বসেছিল। বন্ধুগণ, এখন আবার ওরা একসাথে। আপনারা বলুন তো, এই কেন্দ্রের যে পশ্চিম আসন থেকে কে দাঁড়িয়েছে? বলুন তো কে দাঁড়িয়েছে? আমি জানতে চাই কে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? না না, অপোজিশন থেকে কে দাঁড়িয়েছে? আশিস শাহকে কোন পার্টি থেকে দাঁড়িয়েছে? আপনারা ভুল বলছেন, সিপিএম থেকে দাঁড়িয়েছে। এখন সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেসের যে ঘর অফিস আছে সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। এই হচ্ছে, এই বয়সেও সেটা দেখে যেতে হবে। সত্যিই নিজেকে আমার দুঃখ লাগে যে এই দিনটা আমাদের দেখতে হবে আজকে। বন্ধুগণ, বারবার ওরা রাজ্যের আইন শৃঙ্খলার কথা বলে। ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার যে আইন শৃঙ্খলা নিচের দিক থেকে গত বছর অব্দি আমরা 5th পজিশনে ছিলাম, আর এবার 3rd পজিশন আমরা চলে এসেছি। ওরা বলছে ত্রিপুরাতে এখানে আইন শৃঙ্খলা নেই। আমার অত্যন্ত গর্ববোধ হয় যখন আমি বলি যে এখানের উপনির্বাচন কিছুদিন আগে আমরা সেপ্টেম্বর মাসে আমরা এখানে করে এসেছি। আমরা জানি যে এখানে বক্সনগরে আমরা কি ধরনের ঘটনা আমরা আগে দেখতাম। কোন রকম কোন ঘটনা ছাড়া এই বক্সনগরে আমরা 30,000-এর উপরে ভোটে আমরা জিতেছি। শুধু জিতেনি, তাদের জামানত জব্দ করে দিয়েছি। যেখানে আমাদের এই ধনপুর সিটে 3,500 ভোটে আমরা গত ইলেকশন আমরা জিতেছিলাম, তারপর সেখান থেকে আমরা 18,000 ভোটে জিতেছি। সেটা একমাত্র সম্ভব হয়েছে মোদিজির উপর মানুষের আস্থা এসছে, বুঝেছে যে এই মোদিজির উপর যদি আমরা আস্থা রাখি তবেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা সবাই জানেন, প্রায় আমরা কাছে অনেক লোক আমার সাথে দেখা করতে আসেন, এসেই বলেন যে বেশিরভাগ যে সমস্যা তাদের স্বাস্থ্যজনিত সমস্যা থাকে। প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনা, তার মাধ্যমে প্রায় আমাদের যে টার্গেট ছিল প্রায় 13 লাখ থেকে 13.5 লাখ লোক, তাদেরকে আমরা অলরেডি 100% স্যাচুরেশন পয়েন্ট আমরা কার্ড দিয়ে দিয়েছি। কিন্তু বাকি লোক কোথায় যাবে? 4.15 লোক যারা হাউস হোল্ড আছে তাদের জন্য শেষ পর্যন্ত আমাদের যে স্টেটের যিনি অর্থমন্ত্রী আছে ওনার সাথে আমি কথা বললাম যে আমরা চাই যে ওনাদের জন্য এই ধরনের একটা স্কিম করা উচিত। তাই আমরা এই গত যে বাজেট অধিবেশন হলো, সেই বাজেট অধিবেশনে আমরা সেই জায়গার মধ্যে আমরা ডিক্লেয়ার করলাম যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা একই আছে 5 লাখ করে প্রতিটা ফ্যামিলি। এখানে আমরা মঞ্চে যারা আছি, আপনারাও এখানে যারা আছেন, সবাই যারা বাদ বাকি
মানে এই 13 লক্ষের বাইরে যারা আছে তারা সবাই এই আওতায় চলে আসবেন। ভাবুন তো, একমাত্র সেটা সম্ভব একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারের পক্ষে এটা সম্ভব। আমরা মানুষের সাথে চলতে চাই, মানুষকে নিয়ে চলতে চাই। আর সমাধানের আরেক নাম হচ্ছে মোদিজি, আর সমাধানের আরেক নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, মনে আছে মণিপুরের মধ্যে আমাদের কিছু ছেলে মেয়ে, আমাদের যে স্টুডেন্টরা তারা আটকে পড়েছিল, গার্জিয়ানরা এসে বারবার আমার কাছে এসছে যে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচান, মণিপুরের অবস্থা ভালো না। সেখান থেকে এই যে ডাবল ইঞ্জিনের সরকারের কি সুবিধা, যখন আমি কেন্দ্রীয় যিনি আমাদের এভিয়েশন মিনিস্টার ওনার সাথে আমি কথা বললাম, রাত্রে 12:30টার সময় স্পেশাল প্লেন দিলেন এবং সমস্ত যারা প্রায় 250-র মতো যারা স্টুডেন্টরা ওখানে আটকে পড়েছিল তাদেরকে আমি নিয়ে এসেছি। আমরা আমাদের এই ত্রিপুরা সরকার নিজ খরচে আমরা নিয়ে এসেছি এবং পরের দিনও এই হচ্ছে আমাদের সমাধানের যে সরকার। আজকে আমরা এখানে জাতি জনজাতি আমরা সবাই চাই যে আমরা একসাথে এই ত্রিপুরাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা এখানে আপনারা জানেন যে এতগুলো ইউনিভার্সিটি এখানে হয়েছে। আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের এমবিবি ইউনিভার্সিটি আছে, ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ফরেন্সিক আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে যে টয়লেটগুলো যে বানানো হয়েছে সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা সবাই যেতে হয়। আমরা ঠিক করলাম না, মহিলা এবং বাচ্চাদের জন্য আলাদা পিঙ্ক টয়লেট হবে, দূর থেকে দেখে বুঝতে পারবে যে না এটা আমাদের জন্য, সেই ব্যবস্থা আমরা করছি। আমরা ই ক্যাবিনেট, ই বিধানসভা এবং ই স্টেট, ই ডিস্ট্রিক্ট, শুধু তাই নয় ই সাব ডিভিশন এবং ব্লক লেভেলে এই কাগজ নিয়ে যাতে আর ঘুরতে না হয়। এবং তাতে করে কি হয়, যখন এই ই ক্যাবিনেট বা ই অফিস হবে তাহলে এই জিনিসগুলো হারিয়েও যাবে না। আপনি বছর পর বছরও যদি যান খুঁজতে হবে না। অনেক যে এখন পদ্ধতি এত প্রযুক্তি এত সুন্দর হয়ে গেছে, তার মাধ্যমে আমরা এই জিনিসটা আমরা করেছি। এবং ভারতবর্ষের মধ্যে 4th স্টেট আমরা যেখানে এই ব্যবস্থা আমরা করেছি। আমাদের এখানে নিশ্চিন্তপুর থেকে আখাউড়া রেল লিঙ্ক, এর মধ্যে আমাদের ট্রায়াল রান হয়েছে, সেটাও যুক্ত হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ইনোগ্রেশন করেছেন। এবং আমাদের এই যে গুড গভর্নেন্সের জন্য নীতি আয়োগের আমাদের ওনাদের যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা এখানে টিআইএফটি অর্থাৎ ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন সেই অফিস আমরা খুলেছি। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা চাই। বিভিন্ন জায়গায় আজকেও আপনাদের এখানে এসেছি, সবাই বলছে স্কুলের লাগবে, এখানে কলেজ লাগবে। তার জন্য আমাদের যে বাজেট, প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যতক্ষণ ধরে না হবে, আমরা ঠিক আছে আমরা 25% যেটা কোনোদিন ভাবিনি, আমাদের যারা কর্মচারী বন্ধুরা আছেন তাদেরকে আমরা 3% আমাদের এই সরকার আসার পর 3% আমরা প্রথমে দেই। আর আজকের তারিখে আমরা মানে 22 মাসে আরো 22 বার আমাদের মানে সেই ওনাদের জন্য দিয়ে আমরা দিয়েছি, অর্থাৎ 25% দিয়ে আমরা ওনাদের জন্য দিয়েছি। আমরা এই যখন মৈত্রী সেতু শুরু হয়ে যাবে তখন ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। বন্ধুগণ আপনারা নিশ্চিন্ত থাকুন, প্রধানমন্ত্রীজি যখন আছে ততদিন ধরে এই দেশের চেহারা আমরা কোথায় নিয়ে যাব সেই বিষয়ে আমাদের পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছেন। 2023-24-এ 5,300 কোটি টাকার মতো আমরা রেখেছিলাম এবং 2024-25-এ আমরা 6,633 কোটি টাকা রেখেছি। সেইভাবে আমরা চেষ্টা করছি যে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সামনে রেখে আমাদের এখানে মেডিকেল কলেজ, এখন বহু মেডিকেল কলেজ আমাদের এখানে করতে চাইছে। ওনাদেরকে আমরা বলেছি যদি নিয়ম নীতি মেনে আপনারা করতে চান নিশ্চয়ই আমরা আপনাদেরকে সেইভাবে আমাদের সাহায্য করব। ডেন্টাল কলেজ মাত্র 4-5 মাসের মধ্যে এখানে ডেন্টাল কলেজ শুরু হয়ে গেছে। আমাদের এখানে নার্সিং কলেজ এখানে শুরু হয়ে গেছে। একটা মানে মেডিকেল হাব তৈরি করার চিন্তা ভাবনা করছি। এখানে বিভিন্ন যে বাইরের থেকে ইনভেস্টর এখানে আসতে চাইছে, কারণ শান্তি এখানে আছে, যেহেতু শান্তি আছে, আইন শৃঙ্খলা ঠিক আছে, বাইরের থেকে ত্রিপুরাতে আসতে চায়। এবং আপনাদের আমি বলছি যে আগামী দিন
আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরাবাসীকে বলবো, আমাদের দুটো সিট আশায় আছে, আপনারা সবাই জানেন। গতবারও আমাদের 2019-এ দুটো সিটে আমরা জিতেছি। এইবার গত বছর যে সংখ্যায় আমরা জিতেছি তার থেকে আরো বেশি সংখ্যায় আমরা নিশ্চয়ই আমরা জিতবো। এবং তার জন্য আমি এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি যারা বন্ধুরা এখানে আছেন তাদেরকে বলবো, প্রতিটা ঘরে ঘরে গিয়ে আপনারা শুধু একটা কথাই বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পাঠিয়েছেন এবং উনি আপনাদের আশীর্বাদ চাইছেন। এবং আমি আশা করি যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজি এবং পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া প্রচুর পরিমাণে প্রচুর ভোট পেয়ে জিতবে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনার পাশে রয়েছি পথচারী বন্ধুগণ, সদ্য এবং কাজে এই নির্বাচনের গুরুত্ব সম্পর্কে নতুন ভাবে আমার বলার কোনো দরকার নেই। স্বাধীনতার প্রাক্কালে এই দেশের কৃতি সন্তান আমাদের বাঙালিদের অহংকার নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হাজার হাজার নওজওয়ান সারা দেশব্যাপী এই নেতাজির আহ্বানে আজাদ হিন্দ ফৌজের নাম লিখিয়েছিলেন। কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলন, কমিউনিস্ট বন্ধুদের সহযোগিতায় তার সার্থকতা লাভ করলেন 1947 সালে 15ই আগস্ট। বিজেপির অন্ধভক্তদের কাছে ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান স্বাধীনতা লাভ করেছে 2014 সালে, অর্থাৎ মোদী ক্ষমতাসীন হওয়ার পর এই দেশ নাকি স্বাধীন হয়েছে তাদের কথা অনুসারে। ওই নেতা আরেকবার ডায়লগ দিলেন, आप मेरे को चंदा दो, मैं आपको धंधा दूंगा। अगर चंदा नहीं दिया, धंधा नहीं दूंगा, हाँ लेकिन ईटी, सीबीआई और इनकम टैक्स का फंदा मैं जरूर आपको फंसाऊंगा। এই তো চলছে দেশ জুড়ে। কি স্লোগান ছিল, না मैं खाऊंगा ना किसी को खाने दूंगा। সবাইয়ের মোবাইলে मैं भी চৌকিদার, मैं भी চৌকিদার, সব চৌকিদার হয়ে গেছিল। তখন যখন রাহুল গান্ধী কংগ্রেস নেতৃত্ব বললেন ये চৌকিদার চোর হ্যায়, সারা ভারতবর্ষের অন্ধ ভক্তরা বাজার হাট ঘাট গরম করতে শুরু করলেন। ভগবান কে দ্বার মে দের হে অন্ধেরা নেই। আজকে দিনের চোখের প্রত্যেকটি যারা অন্ধ ভক্তরা বুঝে গেছে যে এই যে ইলেকট্রাল বন্ড মানে চান্দা তোলার যে রাস্তা, 2017 সালে যে প্রচলিত আইনকে সংশোধন এনে অরুণ জেটলি যে কালো টাকা কিভাবে উপার্জন করা যায় যেটা আইনে পরিণত হয়েছে, সেদিন সবচেয়ে বড়, এটা আমার বক্তব্য না,
আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, ভারতবর্ষের বর্তমান ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনের স্বামী, উনি বলছেন ভারতবর্ষের মধ্যে যদি কোনো বড় স্ক্যাম হয়ে থাকে সেটা হচ্ছে এই ইলেকটোরাল বন্ডের স্ক্যাম। এত বড় স্ক্যাম স্বাধীন ভারতবর্ষের মধ্যে হয়নি। এক্সটর্শন অফ মানি, বলপূর্বক চাঁদা আদায়, ক্ষমতার অপব্যবহার, সিডি, ইনকাম ট্যাক্স, জিএসটি, ইডি সমস্ত কিছু হানা দিয়ে বাধ্য করেছে তাদেরকে টাকা দিতে। আমরা যখন বন্ধুরা 2019 সাল করোনা, প্রাণে বাঁচতে হবে, প্রাণে বাঁচতে গিয়ে যে যা বলছে, কখনো বলছে থালি বাজাও, আমরা থালি বাজালাম, কখনো বলছে দিয়া জ্বালাও, আমরা দিয়া জ্বালালাম, কখনো বলছে ভ্যাকসিন নাও, ভ্যাকসিন নিলাম, কখন বলছে ডাবল ভ্যাকসিন নাও, নিলাম, কখন বলছে রেমডেসিভির নাও, আমরা নিলাম। কিন্তু কি এই রাজনৈতিক দল বিজেপি, দেখুন অনেকগুলো, সময় আমি বেশি নেব না, অনেকগুলো ঘটনার মধ্যে স্বল্প কয়েকটি ঘটনা এটা শঙ্কর বাবুকে খানিকটা বলার চেষ্টা করেছেন। এখানে ওষুধের বন্ধুরা, দোকানের বন্ধুরা রয়েছেন, ওষুধের দোকানদাররা। গ্ল্যানমার্ক একটা কোম্পানি আছে ওষুধের, টেলমা একটা ওষুধ রয়েছে, এই টেলমা ল্যাব টেস্টে ফেল করেছিল। টেলমা ওষুধটি ল্যাব টেস্টে ফেল করার পর 2022 সালে 9,75,00,000 টাকার ইলেকট্রাল বন্ড কিনে বিজেপিকে টোকেন দিয়ে আসে। বিজেপি এই গ্ল্যানমার্ক কোম্পানি থেকে 9,75,00,000 টাকা চাঁদা পায়, আবার ওষুধ তাদেরকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। 2022 সালে সিপ্লা 2021 সালে সিপ্লা রেমডেসিভির, যে ওষুধটা আমরা যারা করোনা আক্রান্ত যারা দোকান থেকে আমরা নিয়েছিলাম, হাসপাতাল থেকে নিয়েছিলাম, আমরা খেয়েছিলাম, এই রেমডেসিভির সিপ্লা কোম্পানির ল্যাব টেস্টে ফেল করেছে। 25.2 কোটি টাকা বন্ড কিনে বিজেপি দলকে দেওয়া হয়েছে। 2018 সিপ্লা কোম্পানির আরসি কফ সিরাপ 2019 সালের 14 কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দিয়েছিল। আইপিসিএ অ্যান্টি প্যারাসিটিক ল্যাব টেস্টে ফেল করেছিল। 2022 কেসে 13.5 কোটি টাকা ইলেকট্রল বন্ড কিনে ভাজপা সরকারকে দেওয়া হয়, ভাজপা পার্টিকে দেওয়া হয়। 2018 সাল টরেন্ট ফার্মা অ্যান্টিপ্লেটেন্ট মেডিসিন, 2019 সালে একই কোম্পানি টরেন্ট ফার্মা ব্লাড প্রেশারের মেডিসিন লোসার এইচ, 2021 সালে এই টরেন্ট ফার্মা হার্টের মেডিসিন নিকোরাম এলডি। 2019 থেকে 24 সাল পর্যন্ত এই টরেন্ট ফার্মা 77.5 কোটি টাকার বন্ড কিনে এই বিজেপি পার্টিকে দেয়। অর্থাৎ আমরা লড়াই করি, জীবন মৃত্যুর লড়াই, বিজেপি ধান্দা করে, চান্দা নামে ধান্দা, রোজগার। তারা এর মানে এই বানিয়া দুটো মানুষ, গুজরাটি দুটো বানিয়া দেশটাকে লুটে খাচ্ছে। খোঁজ কবে ফিরবে ত্রিপুরার জনগণ, ভারতবর্ষের জনগণে? আজকে মুখে চুক্তি মেরে বসে আছে, কথা বলার লজ্জা হয়, কথা বলার সুযোগ নেই। অন্ধভক্তরা কি বলবেন? অন্ধভক্তরা কি বলবেন? যারা মনে করেন যে মোদি जैसा इंसान नहीं है, যিনি ওই চম্পক রায় রাম মন্দির ট্রাস্টের যিনি সম্পাদক, যিনি মোদীকে বললেন ये तो विष्णु का अवतार है, উনি নাকি বিষ্ণুর অবতার।
একটা ডাকাত মানুষের ওষুধের ভেজাল ওষুধের থেকে যে দল চাঁদা খায় সেই দলের নেতাকে আমাদের বিষ্ণু অবতার বানিয়ে দেয়। হিন্দু ধর্মের ধ্বজা এরা নিতে চাইছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের সনাতন ধর্মের শেষ কথা বলে চারটে শঙ্করাচার্য, হিন্দু ধর্মের শেষ কথা বলে চারটি শঙ্করাচার্য কি বললেন? বললেন इतना जल्दी क्यों है, इतना जल्दबाजी क्यों? मंदिर तो पूरा निर्माण नहीं हुआ, मंदिर का चूड़ा उसका मतलब भगवान का माथा है। बिना माथा का प्राण प्रतिष्ठा अगर आप करोगे এখানে শুভ শক্তির উন্মোচন ঘটবে না। তার বক্তব্য চারজন শঙ্করাচার্যর বক্তব্য না, রামকে বিক্রি করতে হবে, রামকে বিক্রি করে ভোটে ফায়দা লুটতে হবে। তাই করলেন, মানা সত্ত্বেও অর্ধ নির্মাণ মন্দির রামলাল্লা প্রাণ প্রতিষ্ঠা করলেন। শঙ্করাচার্যের বাদ দিয়ে যাদের করার কথা ওরা করলেন না, সুযোগ পেলেন না। তারা পেলেন ওই চম্পত রায় রাম মন্দির ট্রাস্টের, যার কথায় মোদী সাহেব বিষ্ণুর অবতার, যেই অবতার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তার বন্ধুদের পাইয়ে দিচ্ছে, যেই অবতার ক্রনিক ক্যাপিটালিস্টের বন্ধু, পুঁজিপতিদের বন্ধু, যে পুঁজিপতিদের কাছে 1% পুঁজিপতিদের কাছে, বড় লোকদের কাছে দেশের 50% সম্পত্তি মালিক হচ্ছে ওই 1%। এরা হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু, কাছের লোক, ভাজপার, তারা হচ্ছে ফান্ডার, ফিনান্সিয়াল। এই তো চলছে দেশ। কৃষকরা মার খায়, আত্মহত্যা করে সারা দেশব্যাপী প্রত্যেক ঘন্টা একজন করে কৃষক মারা যায়। কালো আইন নিয়ে আসা হয়, বাধ্য হয় চাপে পড়ে এই কালো আইনগুলো প্রত্যাহার করার। কোথায়? কৃষকদের জন্য তো আমরা দেখিনি যে এই যে কর্জা, এই যে লোন মাফ করতে তো দেখিনি, অন্নদাতাদের হয়তো এই কথাগুলো দেখিনি। তাদের ঋণ মুকুব করছে যারা ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যারা এনপিএ ঘোষিত হচ্ছে, যারা বিজয় মালিয়া, নীরব মোদী, তাদের মতো লোকদের আনতে পারছে না, বিদেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে এদের। নীরব মোদী বলছেন কি, मैं मुंह खोलूंगा तो भाजपा सरकार, হুঁশিয়ারি দিয়ে বলছে যখন এক্সট্রাডিশনের জন্য চাপ দিচ্ছিল, अगर मेरे को इंडिया में ले गया तो मैं ऐसा धमाका बजाऊंगा मोदी अमित शाह जी मुंह छुपाने लायक जगह खोज नहीं पाएंगे। এই তো হচ্ছে এদের আসল চেহারা। কাজে বন্ধুরা, এই নির্বাচন অন্য নির্বাচনের মতো দেখলে চলবে না। বলতে পারেন অনেকে, এরা বলছেন যে কিভাবে কংগ্রেস সিপিএম এর ভোট চায়, সিপিএম কংগ্রেসের ভোট চায়। হ্যাঁ, আমাদের দেশপ্রেমের দল, আমরা তো স্বাধীনতা আন্দোলনের সাথী ছিলাম। দেশপ্রেম, যারা স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত সংস্থার আরএসএস থেকে শুরু করে জনসংঘের কোনো ভূমিকা ছিল না। একটা ভূমিকা ছিল, মাফিনামা লিখত। কাজে भाजपा दल ये तो माफीनामा लिखने वाला पार्टी है भाई और बहनों।
ক্ষমা প্রার্থনা, অ্যারেস্টের ভয়, জেলে পুরে যাবে, কাজে মাফিনামা লিখো। ওই মাফিনামা যার যিনি লিখলেন, বারবার লিখতেন, সে হয়ে গেল বীর সাভারকার। আর যেই স্বাধীনতা আন্দোলনে যার ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, যতদিন ভারতবর্ষের এই চাঁদ সূর্য তারা যতদিন জীবিত থাকবে, পৃথিবী যতদিন জীবিত থাকবে, জাতীয় কংগ্রেসের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে দিস ইজ দ্য পার্টি হুইচ ফট ফর দ্য ফ্রিডম স্ট্রাগল। আর আজকে এরা হয়ে গেছে সবচেয়ে বড় রাষ্ট্রবাদী। কংগ্রেস হয়ে গেছে নাকি দেশের শত্রু, কংগ্রেস হয়ে গেছে নাকি পাকিস্তানের বন্ধু। এই হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, এই তো টিভির পর্দায় আমরা ডিবেট দেখি। আমরা কি ডিবেট দেখি যে দেশের বেকারত্ব জ্বালায় কিভাবে ঝুঁকছে ভারতবর্ষের বেকার যুবকরা? আমরা কি দেখি মণিপুরে যে মন্ত্র করে হাঁটানো হয়, গণধর্ষণ করা হয়? একটা স্টেটমেন্টের দাবি আমরা করেছিলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে, একটা বিবৃতি দিলেন না। যেই কুস্তিবীররা দেশের স্বর্ণ মেডেল নিয়ে এলেন, তারা ওই যন্তর মন্তরে বসে আন্দোলন করলো, তাদের দলের এক এমপি তাদের সঙ্গে শ্লীলতাহানির জঘন্য ক্রিয়াকর্মগুলো করেছে, শাস্তি দাবি করেছে। প্রধানমন্ত্রী শুনলেন না, আইনানুগ ব্যবস্থা নিলেন না। তারপরে বলবে বেটি বাঁচাও বেটি পড়াও। আজকেও যখন এখানে কথা বলছি, রাত্রিবেলা গিয়ে দেখবেন ওই গোয়াতে ফুটবল টিমের রাত্রিবেলা মদমত্ত অবস্থায় বিজেপি এক নেতা যিনি ওই ফেডারেশনের সঙ্গে জড়িত, সে গিয়ে দৈহিকভাবে প্রহার করেছে দুজন তিনজন ফুটবলারকে। আজকের দিনের ঘটনা, আজকে খবরে আপনারা দেখতে পাবেন ইউটিউবে সার্চ করলে। এ নিয়ে কোন টিভির মধ্যে ডিবেট হতে আমরা দেখি না। ডিবেট কি? হিন্দু মুসলমান, জ্ঞান ব্যাপী মসজিদ, ইয়ার के रोजगार खोद के शिवलिंग मिला, ঠিক আছে। এই তো যদি হয় ভারতবর্ষের অবস্থা, এই যদি হয় ভারতবর্ষের মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, দেশ আগামী দিন কত কোন জায়গায় যাচ্ছে বন্ধুরা ভাবতে হবে আপনাদের। এই দেশটাকে আমরা রসাতলে যেতে দিতে পারি না। এই দেশ আমার, এই দেশ আপনার। দেশটা রসাতলে যাচ্ছে। बोलता ही ये पार्टी बोलता है कांग्रेस 70 साल क्या किया। अरे स्वाधीनता आंदोलन के साथ कांग्रेस का नाम जुड़ा हुआ है। स्वाधीनता जखन प्राप्त हलो, सुई बनाने का कारखाना नहीं था भारतवर्ष में। 70 সালে আমরা কি না করেছি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্রিন রেভলিউশন থেকে শুরু করে স্বাস্থ্য বিপ্লব, এনজিএনডেগার মতো ঐতিহাসিক কর্মসংস্থানের গ্যারান্টি, ফুড সিকিউরিটি অ্যাক্ট গ্যারান্টি, খাদ্য সুরক্ষা গ্যারান্টি, শিক্ষার অধিকার আইন তার গ্যারান্টি। বাসস্থান নাম পাল্টিয়েছে ইন্দিরা আবাস যোজনা, নাম পাল্টিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা রাজীব গান্ধীর নামে, নাম পাল্টেছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা, নাম পাল্টিয়েছে। বলুন বন্ধুরা, একটা জনগণের স্বার্থে একটা প্রকল্প ঘোষণা ভাজপা করেছে, বলছে বিকশিত ভারত। আমি অন্ধ ভক্তদের জিজ্ঞেস করতে চাই, যেই দেশে প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে বলে हम लोग 80 करोड़ गरीब जनता को 5 किलो चावल अनाज मुफ्त खिला रहे हैं, वो देश कैसे विकसित हो सकते हैं? बताइए आप लोग। देश में 5 किलो अनाज 80 करोड़ जनता को मुफ्त मिलता है,
वो देश कैसे विकसित हो सकता है, ये सवाल मैं अंदर भक्तों से मैं पूछना चाहता हूं, जरा मेहरबानी करके बताइएगा। किच्छु ना, সব অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। জানেন কি কেন? এই রচনা, ষড়যন্ত্র রচনা। আদানি আম্বানিরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চেয়েছিল কবে? যখন এনরেগা এবং খাদ্য সুরক্ষা আইন, যখন ইউপিএ 2 এর জামানায় যখন এই আইনগুলো চলছিল, এই কর্পোরেট জগতের প্ল্যান করলো তাদের দুজনকে পাঠিয়ে রাহুল গান্ধীকে কনভিন্স করতে। রাহুল গান্ধী বললেন मैं इनसे मिलना नहीं चाहता, আমি এদের সঙ্গে দেখা করব না। বললো কত টাকা লাগে? हवाई जहाज ले लो, कितना रुपए चाहे ले लो, लेकिन हमको धंधा दो, हमको धंधा दो। राहुल गांधी बोले नथिंग, हम इनसे मिलने का तो दूर, आप आइंदा इनको लेकर इनका संदेश तक मेरे पास ना पहुंचाए। কেন? কারণ এরা চাইছিল গরিব মেহনতি মানুষের জন্য ইউপিএ জামানায় যে একের পর এক ঐতিহাসিক প্রকল্প ঘোষণা করছিল, देखिलो अरे यार ये कांग्रेस से गरीबों का हित नहीं सोचता है, हम जैसे कॉर्पोरेट दुनिया के बारे में तो कांग्रेस पार्टी नहीं सोचना। तो की कर लो षड्यंत्र, क्या षड्यंत्र? अब इन मोदी को पैसा दो, मीडिया को खरीदो, टीवी वाले को खरीदो, अखबार को खरीदो। बोला क्या? आकाश 2G 3G आकाश चुरा लिया, कोयला घोटाला कांग्रेस चुरा लिया, सब कांग्रेस कांग्रेस चोर चोर कांग्रेस चोर। ऐसा एक माहौल ये मीडिया के द्वारा फैलाया गया। आज मैं इसी मंच से पूछना चाहता हूँ अंध भक्तों से, क्या हुआ 10 साल तो आपका था, प्रधानमंत्री आज भी है, 2G क्लीन चिट, डी राजा को क्लीन चिट, डी राजा को क्लीन चिट, যাদের বিরুদ্ধে অভিযোগ সব ক্লিন চিট, সুপ্রিম কোর্ট ক্লিন চিট, सीबीआई कुछ बाका नहीं कर पाया। আর কি কয়লা একজনকে বলুন, একজন কংগ্রেস নেতা এই যে কয়লা ঘোটালা ঘোটালা কাंग्रेस চুরি कर लिया, একজনকে গ্রেফতার করতে পেরেছে না। ये सब अफवाह था, झूठ था, बेवकूफ बनाने के लिए आप सबको। ये जो षड्यंत्र है, ये जो कॉर्पोरेट जगत का खेल है जिसके खिलाफ हम लोग लड़ रहे हैं। हमारा लक्ष्य क्या है? हमारा लक्ष्य जाति जनगणना। क्यों? जिसका जितना हिस्सा पॉपुलेशन उसका उतना हिस्सेदारी। हम तो चाहिए एससी कितना है, एसटी कितना है, ओबीसी कितना है, माइनॉरिटी कितना है, सभी का जाति जनगणना किया जाए। ये जो 50% स्लैब है रिजर्वेशन प्रोसेस का, यह हम लोग उठाना चाहते हैं। और पता है क्या उल्टा क्या करते ये लोग? इससे पहले शंकर प्रसाद दत्ता मेरे बोल के गया, हमारा जितना भी संस्था है लाभजनकदायक, जो प्रॉफिट मेकिंग, वो सब आहिस्ता आहिस्ता बेचते जा रहे हैं। तो स्वाभाविक रूप से ये भाजपा लोग एससी एसटी ओबीसी विरोधी है। पता है क्यों? अभी मान लो रेलवे में अगर इसको हम प्राइवेटाइजेशन करता है तो प्राइवेट में तो आपका कोटा नहीं होगा, एससी का कोटा नहीं होगा, एसटी का कोटा नहीं होगा, ओबीसी को रिजर्वेशन का कोटा मौका नहीं मिलने वाला है। इसलिए ये लोग ये बोल रहे हैं। তার জন্য যাতে করে एससी एसटी ओबीसी ওই সুযোগ না পায়। अभी फौज में क्या हो रहा है? अग्निपथ 4 सालेর জন্য 4 नौजवान 4 सालेর জন্য इंडियन आर्मी के योगदान करे। তারপর क्या? 4 में से 3 बंदे का आउट, 1 बंदे रह जाएगा, बाकी जने को। और इस दौरान अगर कोई शहीद होता है, शहीद का दरवाजा नहीं मिलने वाले, उसका पेंशन का कोई सुविधा नहीं है।
तो ये सब क्या चल रहा है? ये भी प्राइवेट पार्टी को दे रहा है। जैसे रशिया में प्राइवेट प्लेयर ने अभी फौज को संभाला, वैसा ही ये अपने इंडिया में होने वाला है। जागो भारतीय, जागो अंध भक्तरा বিবেচনার মধ্যে আনো। আমি জিজ্ঞেস করতে চাই, প্রতিমা দেবী উনি এমপি, আমরা খুশি উনি মন্ত্রিত্ব পেয়েছেন ত্রিপুরা থেকে। আমরা এই প্রথম কোন মন্ত্রী হলেন, এর আগে হয়েছে বহিরাগতরা। আমরা কিন্তু গর্ববোধ করি প্রতিমা দেবীকে নিয়ে। আমি জিজ্ঞেস করতে চাই, প্রতিমা দেবীর দুষ্টা কোন জায়গায়? প্রতিমা দেবী তো একটা তো আমাকে বলতেই হবে, তারিফ করতেই হবে। প্রতিমা দেবী তো কর্মীদের পাশে থাকতে ভালোবাসে। কর্মীরা বিপদে আপদে পড়লে প্রতিমা দেবী তো কর্মীদের জন্য ঝাঁপাতেন। এটাই কি না দোষ? এটাই কি না দোষ? কেন তাকে বাদ দেওয়া হলো বলুন? বাদ দিয়েছ কাকে এনেছে? যে 4 বছর আগে, আমরা তো বলতে পারবো না, কিন্তু আমরা জানি কারণটা কি। আর এই কারণটা নির্বাচনের 3 দিন আগে আমি বলবো। যখন দেখবেন এই নির্বাচনের প্রচারে একজন নেই প্রচারে, কেন নেই সেদিন ঠিক 3 দিন আগে তার ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরবো। প্রচারে একজন আসবেন না, ও হয় প্রচার করবেন না, ভোট চাইবেন না। কি কারণা হয়েছিল এটা আমরা জানি, কিন্তু এক্ষুনি অফিসিয়ালি আমরা বলতে পারবো না, কিন্তু বলবো কিছুদিন পরে, বলবো অবশ্যই বলবো। কেন তাকে ড্রপ দেওয়া হলো ত্রিপুরাবাসী জানে না। আবার কেনই বা এখন লোকসভার জন্য আবার ওই যে ত্রিপুরাটাকে লুটে ফুটে নিয়ে যাওয়ার যে পাকাপোক্ত বন্দোবস্ত করেছিল, তাকে আবার পুনরায় এখানে পাঠানো হলো কেন? কি উদ্দেশ্যে? প্রতিমাকে ড্রপ করলো, महिला ड्रॉप, महिला ना खेपे जाए, एक भरपाई करो, वहां पे एक महिला देना है। কেন তিতাসার মধ্যে ওখানে কোনো মহিলা ছিল না? বিজেপির মধ্যে কোনো মহিলা নেই? তিপ্রাসা জনগোষ্ঠী বিজেপির মধ্যে কেউ নেই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য? যে একজন ভাড়াটেকে যে ছত্তিশগড়ে বসবাস করে, আর কালকে খবরের কাগজে আরেকটা নিউজ পাবেন, আগামীকাল খবরের কাগজে আরেকটা ধামাকাদার নিউজ পাবেন। আসল কি কারণে এখানে প্রার্থী করতে হয়েছে? इसका मतलब तिप्रासा जाति गोष्ठी को भूल के अपना बहन और बहन का परिवार पति को बचाने के लिए क्या खेल हुआ है, उसका थोड़ा बहुत अंदाजा कल आपको शाम वाले सवेरे वाले अखबार में मिल जाएगा। बहुत কিছু হচ্ছে বন্ধুরা, সাবধান। এই দেশটা এইদিকে যেতে দেওয়া যায় না। এবার আপনারা বলতে পারেন সংবিধান এমন কি হলো? মানুষ আজকে ভয়ে ততস্থ। দোকানদাররা এখানে শুনলাম এই যে বারান্দাগুলো ভেঙে দিয়েছে, এখানে জিবি বাজারের কিছুদিন আগে এখানে ভেঙে চুরমার দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আমি চেষ্টা করেছিলাম, আমার কাছে যায়নি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম ছেলে সাধক জিকে বলে যে पूजा के बाद करना है, कुछ करना है तो पूजा के बाद करो ना। উপর থেকে অর্ডার আছে ভেঙে গুড়িয়ে দাও। তো যখন গণতন্ত্রের কোনো বালাই না থাকে, যখন যখন কাউন্সিলর কর্পোরেটরা এক্সেস পেয়ে যায়, যা খুশি তা করো, পুলিশ প্রশাসন তো আমাদের সাথে, তখন গণতন্ত্র খবর দেওয়া হয়। এই তো চলছে দেশে। এই দেশটা এইভাবে চলতে দেওয়া যায় না, এই রাজ্যটা এইভাবে চলতে দেওয়া যায় না। আমার রাজ্যে নেশায় আকৃষ্ট ছাত্র যুব সমাজ কে বাঁচাবে বন্ধুরা বলুন?
কেউ রায় পাচ্ছে না। জিবি বাজার আনাচে কানাচে অলিতে গলিতে নেশায় আকৃষ্ট ছাত্র যুব সমাজ। এই স্লোগান ছিল नशा मुक्त त्रिपुरा बनाएंगे, उल्टा हो गया, अभी नशा युक्त त्रिपुरा बन गया, सारा त्रिपुरा नेशा डूब गया। এই তো হওয়ার কথা ছিল না। আমার পেছনে স্বপ্নটা अधूरा सपना कर नहीं पाया। ওই ষড়যন্ত্রকারীরা আবার এসছে নতুন ভাবে ষড়যন্ত্র করার জন্য। প্রতিহত করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বন্ধুরা, এইভাবে চলতে দেওয়া যায় না। এখন যান অসুস্থ, এখন যান, কোন সিনিয়র ডাক্তার নেই, তারা ইন্টার্ন এবং পিজিতে এই এত বড় একটা হাসপাতাল চালানো হচ্ছে। নো সিনিয়র ডক্টর অ্যাভেলেবল। এই যদি স্বাস্থ্য ব্যবস্থা হয়ে থাকে, বলা হয়েছিল এইমস এনে দেবে, গল্প শোনানো হয়েছিল এপেলো আনবে। আজকে বিনম্রতার সাথে জিজ্ঞেস করতে চাই, এই রাজ্যে এপেলো কোথায়? এই রাজ্যের এইমস কোথায়? বন্ধুরা, আরেকটা ছোট্ট ডাটা দিচ্ছি। ইন্টারন্যাশনাল লেবার ল, ইন্টারন্যাশনাল লেবার আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলছে 83% জবলেস ইন্ডিয়ান আর ইউথ। যুবক 83% যুবক জবলেস যারা মানুষ, তারা হচ্ছে ইউথ, এ দেশের যুবক। এ দেশের যারা সেকেন্ডারি এবং উচ্চ শিক্ষা অর্জন করে, যেখানে 2000 সালে ছিল 35.3% আনএমপ্লয়েড, এখন হয়ে গেছে 2022-এ 65.7%। এই হায়ার সেকেন্ডারি এবং অনওয়ার্ড গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তারা আজকে জবলেস। এই রাজ্যের ইউনিভার্সিটি, কলেজ, ফ্যাকাল্টি ঝুঁকছে। নেট সেট পিএইচডি পাস করা ছেলেরা, উচ্চ শিক্ষিত ছেলেরা বেকার বসে রয়েছে। কত কষ্ট করে নেট সেট পাস করতে হয়, যারা পরীক্ষা দেয় তারা জানেন। এই যে মেধা মার খাচ্ছে আমার রাজ্যে, একদিকে কলেজে প্রফেসর নেই, ফ্যাকাল্টি নেই, পড়াশোনা লাগে, আরেকদিকে নেট সেট পিএইচডি পাস করা ছেলে মেয়েরা বেকার বসে রয়েছে রাজ্যে। অ্যাসেম্বলিতে তুলি কথাগুলো, কে কার কথা শোনে? সবাই তো সকালবেলা থেকে উঠে একটাই নজর, আজকের তারিখে কে কত টাকা বানাতে পারবে। এই হচ্ছে এদের ধান্দা, এই হচ্ছে এদের পরিকল্পনা। সকাল থেকে রাত্রিবেলা অবধি কে কাকে ঠকিয়ে কে কত বড়লোক হতে পারে, তার একটা কম্পিটিশন লেগে না থাকে রাজ্যে। বন্ধুরা, ভয় পাবেন না। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the tireless study stretches his arms toward perfection, into that heaven of freedom, my father, let my country awake. জাগো বন্ধুরা, জাগো, ভয় পাবার কিছু নেই। ঈশ্বর, আল্লাহ, বুদ্ধ ঠাকুর, যীশু খ্রিস্ট, তারাই সব ঠিক করে রেখেছেন। এর আগে, মৃত্যুর আগে ভয়ে মারা যাবেন না, দয়া করে। জাগো ইন্ডিয়া, জাগো, জাগো ত্রিপুরাবাসী, জাগো। ফাইট ফর ইউর রাইট, ডোন্ট ব্যাক, মাথানো হবেন না। আমি তো ক্ষমতায় ছিলাম, কেন ক্ষমতা ছেড়ে এসেছি? অর্থ ক্ষমতা দেখানো, এটা আমার রাজনীতি করার অভিপ্রায় না, লক্ষ্য না। মানুষের জন্য করতে এসেছি। till the last breath of my life, আমার জীবনের শেষ শ্বাসটুকু আমি মানুষের জন্য করে যাব। ক্ষমতায় নেই, এখনো যখন ত্রিপুরা নানাচে কানাচের থেকে মানুষ এসে আমার কাছে যায়,
কাউকে আমি ফিরাই না, চেষ্টা করি তাদের যে প্রবলেমটা শুনে কিছু হেল্প করার জন্য। কখনো ডাক্তারকে, কখনো রক্ত জোগাড় করে দেওয়া, কোন ওষুধ কিনে দেওয়া, কোন ডাক্তারের একটা আইসিইউ বেড, ডাক্তারকে রিকোয়েস্ট করে একটা আইসিইউ বেড জোগাড় করে দেওয়া। নানা সমস্যা নিয়ে আছে, কেউ সম্ভাল লোক নেই রাজ্যে। একটা সরকার ক্ষমতাসীন, বন্ধুরা ভাববার সময় এসে আপনাদের। আমি কথাগুলো বলছি এই কারণে, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রার্থী আশীর্বাদ আসবেন আপনাদের কাছে, আপনাদের আশীর্বাদ চাইতে আসছেন। তার জন্য কিছুটা লম্বা আমি কথা বলার চেষ্টা করছি। এই কাছাকাছি হয়তো এসে গেছেন, আপনার ধৈর্য সহকারে এখানে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন দোকানে দোকানে আপনারা দাঁড়িয়ে কথা শুনছেন। আপনাদের চরণে আমার প্রণাম, যারা গুরুজনরা রয়েছেন তাদের চরণে আমার প্রণাম। আমার মা বোনদের প্রতি আমার ভালোবাসা, আমার প্রীতি শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র বন্ধুদের আমার অনেক অনেক আমার সংগ্রাম অভিনন্দন। এই মাত্র এসে অথবা প্রচুর কিছুক্ষণের মধ্যেই আমাদের আশিস কুমার শাহ মহাশয়, যিনি ইন্ডিয়া জোটের প্রার্থী, উনি উদয়পুরে আজকে টানা সকালবেলা থেকে প্রায় 6-7টা প্রোগ্রাম উনি সম্পূর্ণ করে রওনা হয়েছে। প্রায় 1 ঘন্টার অতিক্রম হয়ে গেছে। বৃষ্টিজনিত কারণে নিশ্চয়ই কিছুটা ব্যাঘাত করছে। আমি আশা করছি 4-5 মিনিটের মধ্যে হয়তো উনি এখানে এসে পৌঁছবেন। কাজে ভয়জি কথাটা বলার চেষ্টা করছিলাম। বন্ধুরা, সিচুয়েশন বোঝার চেষ্টা করুন। বর্তমানে এসে গেছে না, ঠিক আছে, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষ আজকে বিপদে। আমরা কংগ্রেসকে কোণঠাসা করার জন্য সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ, প্রায় 1850 কোটি টাকার পেনালাইজ, অর্থাৎ কি ফ্যাসিবাদী মনোভাবের পরিচয়। অপরাধ কি কংগ্রেসের? কিছু এমপি আজ থেকে 2017 সালে কয়েকজন এমপি, দিল্লির এমপি, তারা দিল্লিতে থাকেন। আপনারা জানেন আমরা এমএলএ এমপিরা কংগ্রেস কর্মীরা, যুব কংগ্রেস কর্মীরা আমরা চাঁদা দেই। কিছু এমপি ক্যাশে পেমেন্ট করেছিল, কত? সব মিলে 14 লক্ষ সামথিং। এই 14 লক্ষ টাকা কেন ক্যাশে পেমেন্ট করা হয়েছে? তার জন্য ফাইন, তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট সিজ, তার জন্য নোটিশ। 93-94 যখন সীতারাম কেশরী আমাদের সভাপতি, তখনকার নোটিশ এখন পাঠানো হচ্ছে। আজকেও নাকি 2টো নোটিশ পাঠানো হয়েছে। মানে কংগ্রেসকে তার সাপ্লাই লাইন কেটে দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে নির্বাচনটা যাতে খালি মাঠে গোল দিতে পারে, এই ষড়যন্ত্র রচনা করেছেন। অর্থ নাই থাকতে পারে, আমরা অর্থের জন্য সকলের কাছে আবেদন জানিয়েছি। কিউআর কোড দিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা সকলের কাছে আবেদন করেছি, আপনার সাধ্যমতো 10 টাকা, 1 টাকা, 5 টাকা, 20 টাকা, 25 টাকা, 100 টাকা, যে যার সাধ্যমতো আপনারা আশিস বাবুর ওই যে অ্যাকাউন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে জমা পড়েছে, সেই অ্যাকাউন্টে আপনারা জমা দিন। আমরা নির্বাচনটা যতটুকু, যেখানে এই যে আজকে মঞ্চ, এই যে মাইকটাই ভাড়া, কোথেকে পাবো আমরা টাকা বলুন? যদি আপনারা চাঁদা না দেন, তা আমাদের সাপ্লাই কেড়ে দিয়েছে। এই কথাগুলো বলছি এই কারণে, ফ্যাসিজমের মতো স্বৈরাচারিতা কোন জায়গায় এসে ঠেকেছে। কেজরিওয়াল তাকে অপরাধ, যারা একিউজ, তারা নাকি কেজরিওয়ালের ওয়ান অফ দ্য একিউজ নাকি ওর নাম বলেছে। এই লোকটাকে ওয়ান রেড্ডি, এই রেড্ডি সে বহন কিনে বিজেপিকে চাঁদা দিয়েছে। তার অ্যারেস্ট হওয়ার পর, সে অ্যারেস্ট হওয়ার পর যে মাত্র বন্ডের টাকা দিল, অমনি ইডির কাছ, ইডি রায় থেকে যখন বেল পিটিশন মুভ করলো এই রেড্ডির উকিল, তখন ইডি বলল हमें कोई ऑब्जेक्शन नहीं है, अगर जमानत देते हो तो आप दे सकते हो। ওই লোকের কথায়, ওই রেড্ডি যে ডোনেট করলো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, তার কথায় সে একিউজ, তার কথায় ওই কেজরিওয়াল সাহেবকে অ্যারেস্ট করা হলো। এখন কেজরিওয়াল কোর্টের মধ্যে বলেছে, मैं 100 करोड़ रुपए मोदी जी को दिया। केजरीवाल बोलছে मैं 100 करोड़ रुपया
मोदी जी को दिया, मैं भी तो आपने मेरे को अभियुक्त बनाया, मैंने 100 करोड़ मोदी को दिया, अब जाकर मोदी को अरेस्ट करो। वही तो घटना मेरे साथ हुआ है ना। जो एक्यूज है उसका स्टेटमेंट और क्या है, और क्या प्रूफ है, कुछ नहीं है। तो আমরা আশাবাদী আইন আইনের পথে চলবে। আমরা দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই এই 1-2-3 দিনের মধ্যে কেজরিওয়ালকে বেল দিতে বাধ্য হবে আইন। কোর্ট অফ ল এরা ষড়যন্ত্রকারী, অর্থাৎ পরাজয় যখন চোখের সামনে, দিল্লি 7-এর মধ্যে 7 ছিল গত বছর, এই বছর ये दोनों पार्टी मिलकर लड़ रहे हैं, तो कहां से हम 7 सीट जीतेंगे? हमारे जीतने का तो सवाल ही नहीं है, हम खाता भी नहीं खोल पाएंगे। দেখছে চোখের সামনে হার, তো ক্ষমতা তো ছাড়তে চায় না ফ্যাসিস্টবাদী, লোভী, ক্ষমতা লোভী, অর্থ লোভী, ওই তথাকথিত বিষ্ণুর অবতার। সে চাইছে এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে পঙ্গু করে সে ফাঁকা মাঠে গোল দেওয়ার। ভারতবর্ষের জনগণ এত বোকা না। এই নির্বাচন এই দেশের মানুষ কানায় কানায় হিসেব নেবে, তাদের দৈনন্দিন জীবন হিসেব বসে কানায় কানায় হিসেব নেবে। আমি শুধু যারা বিজেপি বন্ধুরা ভালো, যারা ভালো মানুষ, তাদের কাছে বিনম্রতার সাথে আবেদন জানাচ্ছি, থাকুন বিজেপিতে আসতে হবে না আপনাদের। এই মুহূর্তে আসাটা আপনাদের পক্ষে বিপজ্জনক আমরা জানি, কিন্তু ওই গোপন জায়গায় গিয়ে প্রতিবাদ করুন। আপনার অভিজ্ঞতার নিরিখে যা চলছে মাফিয়া রাজ, যা চলছে দালালি, জমির দালালি, যা চলছে নেগোসিয়েশন বাণিজ্য, এর বিরুদ্ধে প্রতিবাদ করে দলটিকে শোধরানোর একটা বার্তা দিন যে সত্যিকারের বিজেপিকে ভালোবেসে থাকেন। আর এই বিজেপি অটল বিহারী বাজপেয়ী এলকে আদবানির বিজেপি না, এটা কর্পোরেটদের বিজেপি, এটা আদানিদের বিজেপি, এটা আম্বানিদের বিজেপি, এটা লুটপাটের বিজেপি, এটা ডাকাতদের বিজেপি, চোর হারমাতদের বিজেপি। এই বিজেপিতে ভালো কোনো মানুষ থাকতে পারে না। আমি শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে বলবো, বেরিয়ে আসুন, ভয় পাবেন না, এক্সারসাইজ ইওর ফ্র্যাঞ্চাইজ। আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন, সকাল সকাল গিয়ে ভোট প্রদান করুন। আমার বিশ্বাস এই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহাকে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। জিবি এলাকায় ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউন্সি অনেক লোক এখানে আছেন, আত্মীয় স্বজনরা হাসপাতালে আনাচে থাকতে পারেন। ইস্ট পার্লামেন্টে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আরেক নেতা রাজেন্দ্র রিয়াং মহাশয়কে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। রাজ্যের মানুষ, এই মাটির মানুষ উড়ে যায়নি, অন্য কোথাও যায়নি, সে ত্রিপুরাসাকে ভালোবাসে, বাঙালিকে ভালোবাসে। বাঙালি ত্রিপুরাসার মধ্যে লড়াই আমরা চাই না, আমরা শান্তিপূর্ব অবস্থান চাই। ত্রিপুরাল্যান্ডের মতো, গেটার ত্রিপুরাল্যান্ডের মতো স্লোগান দিয়ে, অবাস্তব স্লোগান দিয়ে ত্রিপুরাসার মস্তিষ্ককে লড়িয়ে নিজের স্বার্থ আদায় করার জন্য ওই রাজেন্দ্র রিয়াংরা, কমিউনিস্ট বন্ধুরা, কংগ্রেসের কোনোদিন ভাই এই ষড়যন্ত্র করতে পারে না। কাজে ওনাকে বিপুল ভোটে জয়ী করুন। আর 7 রামনগরে এখানে অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতে পারে, 7 রামনগরে কনভিন্স করুন, বোঝান গিয়ে এক একটা ভোট ভারতবর্ষকে সমৃদ্ধ করবে, এক একটা ভোট এই ফেসিবাদী সরকারকে পরাস্ত করবে। এই ফেসিবাদী সরকারকে শিক্ষা দিন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন, সংবিধানকে বাঁচান, আপনার অধিকারকে সুরক্ষিত করুন। কাজেই ওইখানকার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী আমার অত্যন্ত প্রিয়জন রতন দাস সাহেবকে কাস্তে হাতুড়ি চালকা চিহ্নে ওখানে ভোট দিন। চলুন
নতুন এক ভারতবর্ষ বানানোর লক্ষ্যে যে ইন্ডিয়া জোট সংকল্প নিয়েছে, সে সংকল্পটা আমরা পূর্ণ করি। আমি সর্বশেষে, পার্থিবদ এসে গেছে কাছাকাছি, আমি সর্বশেষে শুধু একটা কথাই বলে শেষ করছি। আমরা এই নির্বাচনে পাঁচটা ন্যায় নিয়ে আমরা লড়াই করছি। এটাই হচ্ছে আমাদের, অনেকগুলোর মধ্যে কয়েকটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কি? এমএসপি প্রদানের মাধ্যমে, চুক্তি করার মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য প্রদান, কৃষকদের ঋণ মুকুবের জন্য কমিশন গঠন, ক্ষতিগ্রস্ত ফসলের 30 দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান, ন্যায্য আমদানি রপ্তানি নীতি কার্যকর, জিএসটি মুক্ত কৃষি, এটা হচ্ছে কৃষকদের ন্যায়। নারী ন্যায়, মহালক্ষ্মী যোজনা, এটা কি? দরিদ্র পরিবার মহিলাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা প্রদান। আরেকটা কি? অর্ধেক জনসংখ্যার সম্পূর্ণ অধিকার, নারীদের জন্য 50% চাকরি সংরক্ষণ, অধিকার মৈত্রী, নারী শক্তির সম্মান রক্ষায় প্রত্যেক গ্রামে অধিকার মৈত্রী গঠন, শক্তি সম্মান, আশা, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি প্রভৃতি কর্মরত মহিলাদের বেতন দ্বিগুণ, সাবিত্রীবাই ফুলে হোস্টেল কর্মরত মহিলাদের থাকার জন্য বর্তমান চেয়ে দ্বিগুণ সংখ্যায় হোস্টেল নির্মাণ, অধিকারের ন্যায়, জাতিগত জনগণনা, সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত গণনার মাধ্যমে অধিকার সুরক্ষা, সংরক্ষণের অধিকার, এসসি এসটি ওবিসিদের জন্য 50% সংরক্ষণের ব্যবস্থা, বাধ্যবাধকতা দূর করা, এসটি এসসিদের জন্য আইনি গ্যারান্টি, এসটি এসসিদের জন্য বাজেট প্রদান, জল জঙ্গল জমির আইনি গ্যারান্টি, বনের অধিকার আইন প্রণয়ন করা হবে। আমার জমি আমার অধিকার, যে সমস্ত অঞ্চলে জনজাতিদের বসবাস সেই অঞ্চলে জনজাতিদের স্বয়ংশাসিত অঞ্চল বলে গণ্য হবে। জীবনে ভর্তি ভরসা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 30 লক্ষ চাকরি দেওয়া হবে। প্রথম চাকরি গ্যারান্টি, শর্ত সাপেক্ষে 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে 1 লক্ষ টাকা, মাসে 8,500 টাকা দেওয়া হবে। পেপার লিক থেকে মুক্তি, প্রশ্নপত্র ফাঁস থেকে মুক্তি প্রদানের জন্য উদ্দেশ্যে কঠোর আইন প্রণয়ন, গিগ অর্থনীতি সামাজিক সুরক্ষা, গিগ শ্রমিকদের জন্য উন্নততম সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, যুব রশ্মি, যুবদের জন্য 5,000 কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন, শ্রমিক নেয় যারা শ্রমিক তাদের জন্য, দেশের সমস্ত ধরনের শ্রমিকদের জন্য স্বাস্থ্যের অধিকার আইন প্রণয়ন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, চিকিৎসা, সার্জারি চিকিৎসা পরবর্তী প্রয়োজনীয় প্রদানের মাধ্যমে এই আইন শ্রমিকদের সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। শ্রমের সম্মান, এমজি, এনরেগা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 400 টাকা প্রতিদিন করা হবে। শহরি রোজগার গ্যারান্টি, শহরের জন্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি 1 চালু করা হবে। সামাজিক সুরক্ষা, অসংগঠিত শ্রমিকদের জন্য জীবন বীমা এবং দুর্ঘটনা বীমা পরিষেবা। সুরক্ষিত রোজগার, সরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল শ্রমিক ব্যবস্থা বন্ধ করা হবে। এই যে কন্ট্রাকচুয়াল, তারপরে যে হাসপাতালের কি বলে এটাকে, হ্যাঁ, আউটসোর্সিং ব্যবস্থা, এই সমস্ত বাতিল করে রেগুলার পে স্কেলে যাতে তাদেরকে বহাল করতে পারে সেই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এটাই হচ্ছে কংগ্রেস। এটা মোদির গ্যারান্টি না, এটা মোদির গ্যারান্টি না। যেমন বলেছিল মধ্যপ্রদেশে লাডলি বেহনা শিবরাজ কা গ্যারান্টি হে, শিবরাজ নাই, ইলেকশন জিততে গেছে গা, কিন্তু শিবরাজ নাই, লাডলি বেহনাও নাই। মোদি কি গ্যারান্টি মানে কি?
মোদি না থাকলে গ্যারান্টি নাই। আর মোদি তো গ্যারান্টি আগে দিছিল, কি গ্যারান্টি? 2 কোটি কর্মসংস্থান প্রতি বছরে, শেষ। 15 लाख वापस, 15 लाख काला धन वापस लाएंगे, 15 लाख करके हर एक गरीब के अकाउंट पे हम भेज देंगे। কোথায় কি? আজ এই সমস্ত মোদির গ্যারান্টি না, কংগ্রেস যা বলে তা করে। এই মাত্র আমাদের সামনে এসে পৌঁছেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার শাহ। আশিস কুমার শাহ ওয়েলকাম, আশিস কুমার শাহ ওয়েলকাম, আশিস কুমার শাহ ওয়েলকাম, আশিস কুমার শাহ তোমায় জানাই স্বাগতম, আশিস কুমার শাহ তোমায় জানাই স্বাগতম। তৈরি রয়েছে, ওনাকে অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে নমস্কার। খোলংখা হাম্বাই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এখানে যে বিশাল নির্বাচনী জনসভা, এই ধনপুর মণ্ডলের উদ্যোগে, সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন সবার প্রিয় আমাদের এই ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিন্দু দেবনাথ মহোদয়। উপস্থিত আছেন জেলা পরিষদ জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়। একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, আমাদের মাইনরিটি মোর্চার মাননীয় সভাপতি বিল্লাল মিয়া মহোদয়। এখানে উপস্থিত আছেন এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের যিনি প্রভারী আমাদের জসিমউদ্দিন মহোদয়, এবং আমাদের এমডিসি সবার পরিচিত মুখ শ্রী পদ্মলোচন ত্রিপুরা মহোদয়, এবং অন্যান্য নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। আমার টিআইডিসির চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন নবদল বণিক মহোদয়, এবং আমার সামনে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে এই অত্র এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ইত্যবসরে জেনেছেন যে আমাদের আগামী 19শে এপ্রিল এই যে আমাদের ওয়েস্ট পশ্চিম লোকসভা কেন্দ্রের আমাদের এখানে নির্বাচন, এবং 26শে এপ্রিল আমাদের নির্বাচন হবে পূর্ব আসনে। আমাদের এই পশ্চিম আসনে যিনি দাঁড়িয়েছেন সবার পরিচিত মুখ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং আমাদের পূর্ব আসনে যিনি দাঁড়িয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নকে সামনে রেখে উনি হচ্ছেন রাজ ফ্যামিলির থেকে এসছেন মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। বন্ধুগণ, যেখানে যাই সেখানেই দেখছি, এবার আমরা 27 তারিখ আগরতলায় আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিপ্লব কুমার দেবজির যখন নমিনেশন আমরা সাবমিট করি, প্রচুর লোক, প্রায় 30 থেকে 40 হাজার লোক কমসে কম সেই আমাদের র্যালি করে আমরা সেই নমিনেশন জমা দিই। তদ্রূপ আমরা পূর্ব আসনে যখন যাই, সম পরিমাণ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষ একযোগে সেখানে আমরা সেই নমিনেশন জমা দিই। আমাদের সাথে আগে আইপিএফটি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারে ছিল, এবং পরবর্তী সময়ে আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের সাথে কে যোগ দিল, মোথা ত্রিপুরা মথাও আমাদের সাথে যোগ দিল। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলেন যে সবাইকে নিয়ে আমাদের একসাথে চলতে হবে। আপনারা জানেন যে 2019 সালে এনএলএফটির সাথে
আমাদের চুক্তি হয়। বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমাদের নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসি যতক্ষণ ধরে আমাদের নর্থ ইস্ট শান্তিতে না থাকবে, শান্তি সম্প্রতি না থাকবে, ততক্ষণ ধরে ভারত কখনোই সমৃদ্ধির পথে যেতে পারবে না। যে কারণে উনি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে বারবার, আগে আমরা দেখতাম আমাদের যে নর্থ ইস্টের সমস্ত যে রাজ্যগুলো আছে সেখানে খালি আমরা দেখতাম উগ্রপন্থীর হানা, ডিনামাইটের আওয়াজ শুনতাম, কিডন্যাপের সেই খবর আমাদের কাছে আসতো, একটা অস্থির পরিবেশ ছিল। কিন্তু 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তারপরে আমরা দেখলাম যে কি সুন্দর একটা পরিবেশ আজকে নর্থ ইস্টে আমরা দেখতে পেয়েছি। আমি যখন মুখ্যমন্ত্রীদের নিয়ে আমাদের যখন বৈঠক হয় নর্থ ইস্টের, সমস্ত মুখ্যমন্ত্রীরা কি বলেন যে এতদিন মনে হচ্ছে আমরা ভারতবর্ষের সাথে আমরা আছি, আগে মনে হতো আমরা কোথায় আছি আমরা বুঝতে পারতাম না, এখন মনে হচ্ছে উই আর ইন দ্য স্ট্রিম লিন, সেই রকম একটা অবস্থা। অত্যন্ত ভালো লাগে, একটা ফিল গুডের যে ভাবনা চিন্তা সেটা আমরা দেখতে পাই, অত্যন্ত ভালো লাগে আমাদের। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি, যে ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টে উনি যে গ্যারান্টি বারবার দেন, সেই গ্যারান্টি শুধু মুখেও না, সেটা যাতে ইমপ্লিমেন্টেশন হয় তার গ্যারান্টি উনি দিচ্ছেন, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমি যে মানুষের সাধারণ মানুষদের জন্য এত প্রকল্প, এত যোজনা, এত বেনিফিশিয়ারি স্কিম করেছি, তাতে ফাইলের মধ্যে যাতে সেটা বন্দি না থাকে, সমস্ত মানুষ, সাধারণ মানুষের কাছে যেন সেটা পৌঁছায়, তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি করেছেন। ত্রিপুরাতেও প্রায় 16টার মতো এলসিডির গাড়ি উনি পাঠিয়েছেন, আপনারা সবাই জানেন। সেই এলসিডি গাড়ি সমস্ত আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্তে একদম লাস্ট মাইলের যে ব্যক্তি থাকে তার ঘরেও পৌঁছে গেছে। কি কি আমাদের স্কিমগুলো আছে, যারা এখনো এই স্কিমগুলোর বেনিফিট নিতে পারেননি, সেই স্কিমগুলোর জন্য আমাদের প্রতিটা ঘরে ঘরে সেই মেলা করে হোক, মানুষের সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে হোক, সেই জায়গায় পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, 2022-এ আমরা ওনার জন্মদিনে প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, এবং সেই একই কায়দায় আমরা সমস্ত মানুষের কাছে আমাদের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে কেন্দ্রের এবং ত্রিপুরা সরকারের, সেই স্কিমগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি। এবার দ্বিতীয় পর্যায়ে আমরা এই বিকশিত ভারত সংকল্প যাত্রা, সেটাকে নিয়ে আমরা আবার একসাথে আমরা এই কাজগুলো আমরা মানুষের কাছে, অর্থাৎ আমরা মানুষের দ্বারা নির্বাচিত আমরা সদস্য, সংখ্যাধিক্যের কারণে আজকে আমরা একটা সরকার এখানে গঠন করেছি, কিন্তু এটা ভাববার অবকাশ নেই যে এই সরকার খালি সরকারের মসনদে বা চেয়ারে বসে থাকলে মানুষ থেকে আমরা দূরে সরে যাব। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে বারবার আমাদের শিখিয়েছেন মন কি বাত অনুষ্ঠান, আপনারা দেখেছেন সারা পৃথিবীর মধ্যে এই মন কি বাত অনুষ্ঠান নিয়ে একটা রিসার্চ হচ্ছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে এইভাবে রাষ্ট্রপ্রধান মন কি বাতের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে উনি কথা বলেন, আমার মনে হয় না যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন। মন কি বাতের মাধ্যমে আপনারা সবাই দেখেছেন যে প্রতি রবিবার লাস্ট মাসে উনি সেটা করে থাকেন। শিখার জিনিস আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে হর ঘর তিরঙ্গা, আমরা হর ঘর তিরঙ্গা আমরা আগেও পতাকা উত্তোলন করেছি, এগুলো আমরা সবসময় করে এসেছি, কিন্তু এইবার গত বছর থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন হর ঘর তিরঙ্গা নিজের পয়সা দিয়ে কিনতে হবে এবং তার জন্য আমরা কেন এটা করবো এবং সেটা আমরা উত্তোলন করব, এবং স্কুল থেকে আরম্ভ করে, স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, আমরা ত্রিপুরা সরকার আমাদের প্রায় তৎকালীন সময়ে আমাদের কাছে 8.5 লাখ যে হাউস হোল্ড ছিল তাদেরকে ছাড়িয়ে আরো বেশি করে আমরা বিভিন্ন সাইজের ফ্ল্যাগ আমরা তৈরি করেছিলাম, ন্যাশনাল ফ্ল্যাগ। আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে এই ফ্ল্যাগ কিনে কিনে, এবং কি বলছেন যে কিনে এটা উড়াতে হবে, বিনা পয়সায় দেওয়া যাবে না। অর্থাৎ এই যে একটা দেশের প্রতি যে একটা দেশাত্মক বোধের ভাবনা চিন্তা, সেটা যেন মানুষের মধ্যে ডেভেলপ করে, সেই কথাটার জন্য উনি বলেছেন।
উনি আরো কি বললেন, উনি বলছেন मैं চৌকিদার हूं। এই ধরনের কথা আগে আমরা কোনো প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনি না। চৌকিদারের অর্থ কি, যে मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को खाने भी नहीं दूंगा। আর আগে আমরা কি দেখতাম, খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এইগুলোই তো আমরা দেখে এসেছি, যে রাজনীতি করতে হবে শুধু মসনদে বসার জন্য আর লুট করার জন্য। ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখতাম, আর আমরা ভাবতাম, আমরা যারা সাধারণ মানুষ, আমরা ভাবতাম এর জন্যই বোধহয় রাজনীতি হয় এবং এইভাবেই বোধহয় লুটের রাজত্ব হয়। আর মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর বুঝিয়ে দিল যে না, এইভাবে হয় না, এইভাবেও মানে আরেকভাবেও দেশ চালানো যায়। বছরের পর বছর আমরা এইগুলো আমরা দেখে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে আমাদের দেখিয়ে দিল যে না, যে রাজনীতির যে সংজ্ঞা সেটাও নিয়ে পাল্টিয়ে দিলেন। এখন মানুষ বুঝতে পারছে যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, আমরা মাটির উপর দিয়ে আমরা রোজে হেঁটে যাই, কিন্তু মেরে মাটি মেরাম দেশ, এই যে স্লোগান উনি দিলেন, অর্থাৎ কি, নিজের মাতৃভূমির প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমরা যে মার গর্বে আমরা জন্মগ্রহণ করেছি তাকে সম্মান জানানোর জন্য আমরা সবাই সমস্ত ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় থেকে মাটি নিয়ে সেই মাটি আমরা অমৃত বাটিকা আমরা তৈরি করেছি। আমাদের এখান থেকে আস্তে আস্তে করে সমস্ত বিসি, আমাদের জিপি এবং নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গার সাব ডিভিশনাল থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট, সব জায়গার থেকে মাটি নিয়ে আমরা আমাদের সেক্রেটারিয়েটের সামনে আমরা অমৃত যে বাটিকা সেটা তৈরি করেছি। এবং বাকি যে আমাদের যে ব্লক আছে, আমাদের টোটাল যে ব্লক আছে, সেই ব্লকের থেকে আমরা মাটি নিয়ে এবং সেটা আমরা পাঠিয়েছি দিল্লিতে কর্তব্য পথে। সেখানেও সেই মাটির যে অমৃত বাটিকা সেখানে তৈরি হয়েছে। আপনি ভাবুন তো প্রধানমন্ত্রীজি কি ধরনের চিন্তা ভাবনা করেন, যে সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গার থেকে মাটি নিয়ে তার প্রতি সম্মান দেওয়ার যে চিন্তা উনি করেছেন। আজকে 75 বছর পূর্ণ হলো, আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কেউ এইভাবে বলেনি যে আমাদের 75 সীমান্ত গ্রাম বীরকা নাম কোনোদিন কেউ ভেবেছিল। আমরা নিজেরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন 75টা সীমান্ত গ্রামে আমরা নিজেও গেছি, আমাদের লিডাররা সব জায়গায়, মন্ত্রী বাহাদুররা সবাই গেছেন, এবং সেখানে গিয়ে আমরা যারা ওই গ্রামের মধ্যে যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের নাম খোদাই করে সেখানে ফলক আমরা তৈরি করেছি। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি, যে প্রথমে উনি যেটা বলেন দেশকে আগে ভালোবাসতে হবে। 2014-র আগে এই দেশ থাকবে কি থাকবে না আমরা কিন্তু খুব চিন্তায় ছিলাম, মিলিজুলি সরকার আমরা দেখতাম, কিন্তু 2014-র পর আমরা দেখলাম এর আগে কি হতো। 2014-র আগে আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো। পার্লামেন্টের মধ্যে আপনারা সবাই জানেন যে কিভাবে আঘাত করা হয়েছে। আমাদের সোলজাররা সেখানে, আমাদের যারা পুলিশ বাহিনীর লোকেরা ছিল তারাও পর্যন্ত শহীদ হয়েছে। সমস্ত ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায়, নর্থ ইস্ট, আপনার জম্মু অ্যান্ড কাশ্মীর এবং বিভিন্ন জায়গায়, আমাদের কেরালাতেও আমরা দেখতাম, বা সাউথ ইন্ডিয়ার বহু জায়গার মধ্যে খালি বোম ব্লাস্টিং এইসব আমরা দেখে এসেছি। কিন্তু 2014-র পরে নো রায়ট, কোথাও কোনো রায়টের, কিন্তু আগে রায়টও মনে হতো যে এইগুলো বুঝি পেরিনিয়াল সমস্যা, এগুলো হতেই থাকবে, কোথাও তো নেই। বন্ধুগণ, আমি আবার বলবো, এই দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজির হাত অবশ্যই আমাদের শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রীজি কি বলেছেন, 370 আমাদের ভারতীয় জনতা পার্টির একা 370 আমাদের টার্গেট, অর্থাৎ এইবার আমাদের লোকসভার আসন সংখ্যা হচ্ছে 303। তো 303 থেকে 370 কেন বলেছেন? কারণ জম্মু অ্যান্ড কাশ্মীরের যে 370 আপনারা সবাই জানেন সেই আইনকে যখন উনি সেটাকে বাদ দিয়ে দিলেন, তখন কিন্তু এই জম্মু অ্যান্ড কাশ্মীরে এখন সবাই বলছে যে আমরা যেন আবার নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছি। জম্মু অ্যান্ড কাশ্মীরে অর্থনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা ওদের উন্নতির পথে চলছে। এবং প্রধানমন্ত্রীজি বলছেন 370 ভারতীয় জনতা পার্টি এবং 400 আমাদের এনডিএ যারা সহযোগী পার্টি আছে, তার জন্য আমাদের 400 আমাদের পার হতে হবে। আমাদের 2টো সিট
আমরা তো নিশ্চিত যে যে ধরনের জনসমাগম মানুষ আমাদের মোদিজির উপরে আস্থা রেখেছে, আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের শুধু 370 না কি হবে বলা মুশকিল, শুধু তাই নয় 400রও যে কোথায় কি হবে সেটাও বলা মুশকিল, অনেক উপরের দিকেও যাবে, এটা আমি নিশ্চিত। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে 2019 সালে কিভাবে প্রধানমন্ত্রীজি এই নর্থ ইস্টের দিকে ওনার লক্ষ্য, অ্যাক্ট ইস্ট পলিসি যেটা বলছি, যে 2019-এ এনএলএফটির সাথে চুক্তি হয়েছে, 2020 সালে ব্লু রিয়াং শরণার্থী, বহু ক্রন্দন আমরা দেখেছি। আগে কমিউনিস্টদের বারবার খালি ওদের জন্য খালি সেই কুম্ভীরাশ্রয় দেখেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর 2020 সালে ব্লু রিয়াং শরণার্থী বড় চুক্তি দুটোই হয়েছে, 2021 সালে কার্বি চুক্তি হয়েছে, 2022 সালে আদিবাসী চুক্তি হয়েছে, এবং পরে আসাম মেঘালয় যে আন্তঃরাজ্য যে সীমান্ত তারও সেই সীমানা নির্ধারণ চুক্তি হয়েছে। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সেখানেও সীমানা নিয়ে সমস্যা, তারও নির্ধারিত চুক্তি হয়েছে। 2023 সালে ডিমাসা চুক্তি হয়েছে, ইউএনএলএফ চুক্তি ও পরে উলফার যে শান্তি চুক্তি সেটাও হয়েছে। এবং আপনারা খুশি হবেন যে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই যে 11টা চুক্তি আজকে নর্থ ইস্টে মাননীয় প্রধানমন্ত্রীজির উনার যে মার্গদর্শনে সেটা সম্ভব হয়েছে, আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কারণে সেটা সম্ভব হয়েছে। এবং আজকে নর্থ ইস্টে এত শান্তি, এবং শান্তি যদি না থাকে কোনোদিন ডেভেলপমেন্ট সম্ভব হবে না। আজকে প্রধানমন্ত্রীজি এই অ্যাক্ট ইস্ট পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে বন্ধুগণ। আজকে উনি হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে। আজকে যখন আমরা ন্যাশনাল হাইওয়ে যখন ধর্মনগর থেকে আসি তখন বুঝি আমরা কোথায় আমরা আছি। এবং ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আজকে আমাদের ত্রিপুরাতে। বন্ধুগণ, এখানে আমাদের যে আমাদের রেলওয়ে, এখানে প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরার থেকে বিভিন্ন প্রদেশে যায়। আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরার থেকে কোনোদিন আমাদের রাজধানী এক্সপ্রেস যাবে, কাঞ্চনজঙ্ঘা যাবে। আমি যখন মাঝে মাঝে বিভিন্ন রেলের যে কামরার মধ্যে বসি, মানে অদ্ভুত আশ্চর্য লাগে যে ত্রিপুরাতেও এই ধরনের কামরা এত সুন্দর, এত ট্রেন হতে পারে। বন্ধুগণ, আমি কিছুদিন আগেও দেখেছি, আমি আগে ভাষণে আমি বলতাম যে ত্রিপুরার মধ্যে অলরেডি আমাদের ইলেকট্রিফিকেশনের সার্ভে হয়ে গেছে, কিন্তু কালকেই আমি একটা জায়গায় দেখলাম অলরেডি লাগানোও শুরু হয়ে গেছে, বন্দে ভারত এর মধ্যে আসলো বলে। আমি অত্যন্ত খুশি যে এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের এখানে আমাদের এর মধ্যে আমাদের এই সরকারের সাথে আইপিএফটি ছিল, তীব্রমতা চলে এসছে, তাহলে আর রইল কি? আর রইলটা কি? এখন আমাদের অপোজিশনে কে আছেন? সিপিএম আর কংগ্রেস। এখানে আমাদের বিল্লাল বাবু অলরেডি বলেছেন যে কি অবস্থা ছিল, কংগ্রেস সিপিএম কে মারতো আর সিপিএম কংগ্রেসকে মারতো। আজ দুজনেরই রক্তমাখা হাত একসাথে হয়েছে। আমি বারবার বিধানসভায় যখন বলতাম, উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন, আপনারা কি জবাব দেবেন? বিশেষ করে কংগ্রেসকে যেভাবে ওরা মানে নৃশংসভাবে হত্যা করেছে, ধর্ষণ, অগ্নিকাণ্ড, এইসব তো আমরা সবসময় নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখেছি। মাথা হেট করে 3 জন যে বিধায়ক মাথা হেট করে বসেছিল। বন্ধুগণ, এখন আবার ওরা একসাথে। আপনারা বলুন তো, এই কেন্দ্রের যে পশ্চিম আসন থেকে কে দাঁড়িয়েছে? বলুন তো কে দাঁড়িয়েছে? আমি জানতে চাই কে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? না না, অপোজিশন থেকে কে দাঁড়িয়েছে? আশিস শাহকে। কোন পার্টি থেকে দাঁড়িয়েছে? আপনারা ভুল বলছেন, সিপিএম থেকে দাঁড়িয়েছে। এখন সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেসের যে ঘর অফিস আছে সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। এই হচ্ছে, এই বয়সেও সেটা দেখে যেতে হবে। সত্যিই নিজেকে আমার দুঃখ লাগে যে এই দিনটা আমাদের দেখতে হবে আজকে। বন্ধুগণ, বারবার ওরা রাজ্যের আইন শৃঙ্খলার কথা বলে। ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার যে আইন শৃঙ্খলা নিচের দিক থেকে গত বছর অব্দি আমরা 5th পজিশনে ছিলাম, আর এবার 3rd পজিশন আমরা চলে এসেছি। ওরা বলছে ত্রিপুরাতে এখানে আইন শৃঙ্খলা নেই। আমার অত্যন্ত গর্ববোধ হয় যখন আমি বলি যে এখানের উপনির্বাচন কিছুদিন আগে আমরা সেপ্টেম্বর মাসে আমরা এখানে করে এসেছি। আমরা জানি যে এখানে বক্সনগরে কি
আমরা কি ধরনের ঘটনা আমরা আগে দেখতাম। কোন রকম কোন ঘটনা ছাড়া এই বক্সনগরে আমরা 30,000-এর উপরে ভোটে আমরা জিতেছি। শুধু জিতেনি, তাদের জামানত জব্দ করে দিয়েছি। যেখানে আমাদের এই ধনপুর সিটে 3,500 ভোটে আমরা গত ইলেকশন আমরা জিতেছিলাম, তারপর সেখান থেকে আমরা 18,000 ভোটে জিতেছি। সেটা একমাত্র সম্ভব হয়েছে মোদিজির উপর মানুষের আস্থা এসছে, বুঝেছে যে এই মোদিজির উপর যদি আমরা আস্থা রাখি তবেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা সবাই জানেন, প্রায় আমরা কাছে অনেক লোক আমার সাথে দেখা করতে আসেন, এসেই বলেন যে বেশিরভাগ যে সমস্যা তাদের স্বাস্থ্যজনিত সমস্যা। প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনা, তার মাধ্যমে প্রায় আমাদের যে টার্গেট ছিল প্রায় 13 লাখ থেকে 13.5 লাখ লোক, তাদেরকে আমরা অলরেডি 100% স্যাচুরেশন পয়েন্ট আমরা কার্ড দিয়ে দিয়েছি। কিন্তু বাকি লোক কোথায় যাবে? 4.15 লোক যারা হাউস হোল্ড আছে তাদের জন্য শেষ পর্যন্ত আমাদের যে স্টেটের যিনি অর্থমন্ত্রী আছে ওনার সাথে আমি কথা বললাম যে আমরা চাই যে ওনাদের জন্য এই ধরনের একটা স্কিম করা উচিত। তাই আমরা এই গত যে বাজেট অধিবেশন হলো, সেই বাজেট অধিবেশনে আমরা সেই জায়গার মধ্যে আমরা ডিক্লেয়ার করলাম যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা একই আছে 5 লাখ করে প্রতিটা ফ্যামিলি। এখানে আমরা মঞ্চে যারা আছি, আপনারাও এখানে যারা আছেন, সবাই যারা বাদ বাকি মানে এই 13 লক্ষের বাইরে যারা আছে তারা সবাই এই আওতায় চলে আসবেন। ভাবুন তো, একমাত্র সেটা সম্ভব একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারের পক্ষে এটা সম্ভব। আমরা মানুষের সাথে চলতে চাই, মানুষকে নিয়ে চলতে চাই। আর সমাধানের আরেক নাম হচ্ছে মোদিজি, আর সমাধানের আরেক নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, মনে আছে মণিপুরের মধ্যে আমাদের কিছু ছেলে মেয়ে, আমাদের যে স্টুডেন্টরা তারা আটকে পড়েছিল, গার্জিয়ানরা এসে বারবার আমার কাছে এসছে যে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচান, মণিপুরের অবস্থা ভালো না। সেখান থেকে এই যে ডাবল ইঞ্জিনের সরকারের কি সুবিধা, যখন আমি কেন্দ্রীয় যিনি আমাদের এভিয়েশন মিনিস্টার ওনার সাথে আমি কথা বললাম, রাত্রে 12:30টার সময় স্পেশাল প্লেন দিলেন এবং সমস্ত যারা প্রায় 250-র মতো যারা স্টুডেন্টরা ওখানে আটকে পড়েছিল তাদেরকে আমি নিয়ে এসেছি। আমরা আমাদের এই ত্রিপুরা সরকার নিজ খরচে আমরা নিয়ে এসেছি এবং পরের দিনও এই হচ্ছে আমাদের সমাধানের যে সরকার। আজকে আমরা এখানে জাতি জনজাতি আমরা সবাই চাই যে আমরা একসাথে এই ত্রিপুরাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা এখানে আপনারা জানেন যে এতগুলো ইউনিভার্সিটি এখানে হয়েছে। আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের এমবিবি ইউনিভার্সিটি আছে, ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ফরেন্সিক আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, সমস্যা সেটা শুরু করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি কিছু কথা বলেন, সেগুলো শোনার এবং বুঝার বিষয় আছে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলতে চাই উনি কি বলছেন, রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। এই যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার উনি বলছেন যে মানুষের জন্য আমাদের সব যে একটা মানে স্বচ্ছতার সাথে কাজ করার যে ব্যবস্থা সেটা আমরা যারা করি, এখানে মায়েরা বোনেরা মেয়েরা অনেকেই এখানে আছেন। এসএইচজি গ্রুপ ত্রিপুরাতে সবচেয়ে বেশি সাকসেসফুল। আগে 2018-র আগে মাত্র 4,000 এসএইচজি গ্রুপ ছিল, আর সেখানে আমাদের এখনো প্রায় 56,000। কোথায় ছিল 4,000, আর আমাদের এখানে 56,000 আমাদের এই এসএইচজি গ্রুপ হয়েছে। তাতে করে আমাদের মহিলারা প্রায় 5 লাখ কাভারেজ এসছে। আমরা এর মধ্যে এইবারের যে বাজেট সেখানে পিঙ্ক টয়লেটের আমরা ব্যবস্থা করেছি। আমরা চাই 33% রিজার্ভেশন মহিলাদের সশক্তিকরণের, যেটা বলি তাই করি। আমরা 33%
রিজার্ভেশন রেখেছি চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য, পিঙ্ক টয়লেটের কথা বললাম, বিভিন্ন যে স্টল আমাদের গভর্নমেন্টের তরফে তৈরি হবে সেখানে 50% সেই স্টল মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। শুধু তাই নয়, আমরা এর মধ্যে আপনারা দেখেছেন প্রায় 137 জন যে মহিলা আমাদের টিএসআর এর মধ্যে, আমি ওনাদের প্যারেড দেখতে গিয়েছিলাম, সেখানে ওরা যুক্ত হয়েছে। আমরা সমস্ত খেলাধুলার মধ্যে মহিলাদেরকে আমরা প্রেফারেন্স দিচ্ছি, তাদের আর্থিকভাবে কিভাবে যারা ট্যালেন্ট, যারা মহিলারা আছেন, মেয়েরা আছেন, তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। পিঙ্ক টয়লেটের আমরা ব্যবস্থা করছি বিভিন্ন জায়গায়। আপনারা জানেন যে যে টয়লেটগুলো যে বানানো হয়েছে সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা সবাই যেতে হয়। আমরা ঠিক করলাম না, মহিলা এবং বাচ্চাদের জন্য আলাদা পিঙ্ক টয়লেট হবে, দূর থেকে দেখে বুঝতে পারবে যে না এটা আমাদের জন্য, সেই ব্যবস্থা আমরা করছি। আমরা ই ক্যাবিনেট, ই বিধানসভা এবং ই স্টেট, ই ডিস্ট্রিক্ট, শুধু তাই নয় ই সাব ডিভিশন এবং ব্লক লেভেলে এই কাগজ নিয়ে যাতে আর ঘুরতে না হয়। এবং তাতে করে কি হয়, যখন এই ই ক্যাবিনেট বা ই অফিস হবে তাহলে এই জিনিসগুলো হারিয়েও যাবে না। আপনি বছর পর বছরও যদি যান খুঁজতে হবে না। অনেক যে এখন পদ্ধতি এত প্রযুক্তি এত সুন্দর হয়ে গেছে, তার মাধ্যমে আমরা এই জিনিসটা আমরা করেছি। এবং ভারতবর্ষের মধ্যে 4th স্টেট আমরা যেখানে এই ব্যবস্থা আমরা করেছি। আমাদের এখানে নিশ্চিন্তপুর থেকে আখাউড়া রেল লিঙ্ক, এর মধ্যে আমাদের ট্রায়াল রান হয়েছে, সেটাও যুক্ত হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ইনোগ্রেশন করেছেন। এবং আমাদের এই যে গুড গভর্নেন্সের জন্য নীতি আয়োগের আমাদের ওনাদের যে মার্গদর্শন, সেটাকে সামনে রেখে আমরা এখানে টিআইএফটি অর্থাৎ ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন সেই অফিস আমরা খুলেছি। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা চাই বিভিন্ন জায়গায়। আজকেও আপনাদের এখানে এসেছি, সবাই বলছে স্কুলের লাগবে, এখানে কলেজ লাগবে। তার জন্য আমাদের যে বাজেট, প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যতক্ষণ ধরে না হবে, আমরা ঠিক আছে আমরা 25% যেটা কোনোদিন ভাবিনি, আমাদের যারা কর্মচারী বন্ধুরা আছেন তাদেরকে আমরা 3% আমাদের এই সরকার আসার পর 3% আমরা প্রথমে দেই। আর আজকের তারিখে আমরা 22 মাসে আরো 22 বার আমাদের সেই ওনাদের জন্য দিয়ে আমরা দিয়েছি, অর্থাৎ 25% দিয়ে আমরা ওনাদের জন্য দিয়েছি। আমরা এই যখন মৈত্রী সেতু শুরু হয়ে যাবে তখন ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। বন্ধুগণ, আপনারা নিশ্চিন্ত থাকুন, প্রধানমন্ত্রীজি যখন আছে ততদিন ধরে এই দেশের চেহারা আমরা কোথায় নিয়ে যাব সেই বিষয়ে আমাদের পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছেন। 2023-24-এ 5,300 কোটি টাকার মতো আমরা রেখেছিলাম এবং 2024-25-এ আমরা 6,633 কোটি টাকা রেখেছি। সেইভাবে আমরা চেষ্টা করছি যে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সামনে রেখে আমাদের এখানে মেডিকেল কলেজ, এখন বহু মেডিকেল কলেজ আমাদের এখানে করতে চাইছে। ওনাদেরকে আমরা বলেছি যদি নিয়ম নীতি মেনে আপনারা করতে চান নিশ্চয়ই আমরা আপনাদেরকে সেইভাবে আমাদের সাহায্য করব। ডেন্টাল কলেজ মাত্র 4-5 মাসের মধ্যে এখানে ডেন্টাল কলেজ শুরু হয়ে গেছে। আমাদের এখানে নার্সিং কলেজ এখানে শুরু হয়ে গেছে। একটা মেডিকেল হাব তৈরি করার চিন্তা ভাবনা করছি। এখানে বিভিন্ন যে বাইরের থেকে ইনভেস্টর এখানে আসতে চাইছে, কারণ শান্তি এখানে আছে, যেহেতু শান্তি আছে, আইন শৃঙ্খলা ঠিক আছে, বাইরের থেকে ত্রিপুরাতে আসতে চায়। এবং আপনাদের আমি বলছি যে আগামী দিন আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরাবাসীকে বলবো, আমাদের দুটো সিট আশায় আছে, আপনারা সবাই জানেন। গতবারও আমাদের 2019-এ 2টো সিটে আমরা জিতেছি। এইবার গত বছর যে সংখ্যায় আমরা জিতেছি তার থেকে আরো বেশি সংখ্যায় আমরা নিশ্চয়ই আমরা জিতবো। এবং তার জন্য আমি এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি যারা বন্ধুরা এখানে আছেন তাদেরকে বলবো প্রতিটা ঘরে ঘরে গিয়ে আপনারা শুধু একটা কথাই বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পাঠিয়েছেন এবং উনি আপনাদের আশীর্বাদ চাইছেন। এবং আমি আশা করি যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজি এবং পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া প্রচুর পরিমাণে প্রচুর ভোট পেয়ে জিতবে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া।
আপনার পাশে রয়েছি, আমরা আপনার সঙ্গে রয়েছি। রাজ্যকে আরো উন্নয়নের নতুন পথে ঘুরে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করুন রাস্তার দুপাশে দাঁড়িয়ে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহোদয়ের সমর্থনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় জননেতা ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় ধীরে ধীরে এগিয়ে আসছে আপনাদের পাশে। আপনারা সমস্ত ব্যবসায়ী বৃন্দ থেকে শুরু করে সমস্ত নাগরিক বৃন্দের কাছে আহ্বান করছি, আপনারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে জানান দিন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান দিন, আমরা সোনামুড়াবাসী আপনাদের পাশে রয়েছি, আমরা সোনামুড়াবাসী রাজ্যের উন্নয়নের পক্ষে রয়েছি, আমরা সোনামুড়াবাসী মোদীজির পক্ষে রয়েছি। আসন্ন লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা জানান দিতে চাই, আমরা সোনামুড়াবাসী জানান দিতে চাই, আমরা মোদী মানিক সাহার নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার বইছে এই জোয়ারের মধ্যে আমরাও সামিল হতে চাই। আমি সমস্ত ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব, আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে জানান দিন, আমরা মোদী মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের পাশে রয়েছি। আমরা পাশে রয়েছি আগামী লোকসভা নির্বাচনে জাতি জনজাতির জনপ্রিয় জননেতা বিপ্লব কুমার দেব মহোদয়কে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব মোদী মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারকে আরো বেশি মজবুত, আরো বেশি সুদৃঢ় করার লক্ষ্যে আমরা সোনামুড়াবাসী পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে রাজ্যের জনপ্রিয় জননেতা ডক্টর প্রফেসর মানিক সাহা মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা আবার আনন্দের হাত দাঁড়িয়ে আমরা মোদীজির পাশে রয়েছি। প্রিয় এলাকাবাসী, প্রিয় সোনামুড়াবাসী, আপনার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবের সমর্থনে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী জাতি উপজাতির জননেতা ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় ধীরে ধীরে আপনাদের পাশ দিয়ে এগিয়ে আসছে। আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান দিন, আপনারা সোনামুড়াবাসী মোদী মানিক সাহাজির পাশে রয়েছেন। মোদী মানিক সাহাজির কে আরো বেশি শক্তিশালী করার লক্ষ্যে, আরো বেশি সুদৃঢ় করার লক্ষ্যে সোনামুড়াবাসী ঐক্যবদ্ধ আমাদের মোদী মানিক সাহাজির পাশে রয়েছে। সেই জানানটুকু দেওয়ার জন্য আসল ঘর থেকে বেরিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করুন, আমরা সোনামুড়াবাসী আপনার পাশে রয়েছি। আসন্ন লোকসভা নির্বাচনে পদ্মফুল প্রতীক চিহ্নে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমরা জানান দেব এই রাজ্যের যে উন্নয়নমুখী সরকার চলছে সেই সরকারের পাশে আমরা রয়েছি।